আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রোগ্রেসিভ ব্যাফের আরেকটি আলোচনায়। আমি শাফায়াত আপনাদের সাথে আছি যথারীতি। আমার সাথে আমাদের নিয়মিত আলোচক মির্জা ভাই তিনিও আছেন, এবং আমাদের মাঝে আজকে একজন বিশেষ অতিথিকেও আমরা পেয়েছি। তো অতিথির পরিচয় দেওয়ার আগে আমরা একটু আজকের মূলত আলোচনার বিষয়বস্তুটা একটু আমরা একটু জানাতে চাই যে আমরা একটু আজকে ভিন্ন ধরনের আলোচনায় যাব। তার কারণ আমাদের আজকে যিনি বিশেষ অতিথি তিনি বাংলাদেশের খুবই প্রসিদ্ধ এবং খুবই আমি বলবো প্রভাবশালী একটি রাজনৈতিক পরিবারের একজন মানুষ। তার নাম জনাব জামাল উদ্দিন কাদের চৌধুরী। আপনারা হয়তো নাম শুনে আন্দাজ করতে পারছেন। তিনি, আমি আমি যদি তার পারিবারিক তার ব্যাকগ্রাউন্ডটা যদি আগে বলি, তিনি হচ্ছেন আহ, ফজলুল কাদের চৌধুরীর সন্তান এবং একই সাথে তিনি তার বড় ভাই হচ্ছেন সালাউদ্দিন কাদের চৌধুরী। এবং আমরা যদি আরেকটু গভীরে যাই যে তার তার আমি যদি তাদের আরেকটু পারিবারিক পরিচয় দিই, আওয়ামী লীগের প্রসিদ্ধ নেতা জনাব সাবের হোসেন চৌধুরী বা জনাব সালমান এফ রহমান, ইনারা সবাই হচ্ছেন তার সম্পর্কে তার কাজিন। তো সুতরাং বোঝাই যাচ্ছে যে উনি আসলে পারিবারিক ভাবেই তিনি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন মানে সমস্ত ক্ষেত্রেই তিনি তার পারিবারিক সম্পর্কটা অত্যন্ত গভীর। তো জনাব জামাল উদ্দিন কাদের চৌধুরী তিনি অবশ্যই তিনি চট্টগ্রামের সন্তান। লেখাপড়া করেছেন যুক্তরাষ্ট্রে ইউনিভার্সিটি অফ মিজৌরি কলাম্বিয়াতে। লেখাপড়া শেষ করে তিনি 1980 সালে দেশে ফিরে আসেন এবং তাদের মূলত যে পারিবারিক যে যে ব্যবসা, শিপিং এর ব্যবসা, সেখানে তিনি সম্পৃক্ত ছিলেন। এছাড়াও তার নিজস্ব তার যে ব্যবসা ড্রেজিং, সেই ব্যবসাতেও তিনি সক্রিয়। এছাড়া তিনি তিনি রাজনীতিতে তিনি কখনোই সম্পৃক্ত ছিলেন না, কোনো দলের সাথেই ছিলেন না। তবে তিনি নিজেকে একজন রাজনীতি সচেতন মানুষ হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং তিনি রাজনীতির ব্যাপারে তিনি খোঁজ খবর রাখতে তিনি পছন্দ করেন। তিনি বই পড়তে পছন্দ করেন। তো তার সাথে আমরা বিভিন্ন যে আমরা আজকে বিভিন্ন বিষয়ে আলোচনা করব বাংলাদেশের রাজনীতি নিয়ে এবং রাজনৈতিক অতীত। অর্থাৎ যেহেতু তার পরিবার রাজনৈতিকভাবে অত্যন্ত প্রভাবশালী এবং অনেক জায়গাতেই তিনি সম্পর্কিত। তো আমরা তার মুখ থেকে তাদের সেই গল্পগুলো শুনবো। এছাড়াও তিনি বর্তমানে যে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি সেটা নিয়েও আমরা তার সাথে আলোচনা করব। তো মির্জা ভাই, আমরা শুরু করতে পারি। জি। আম, আসসালামু আলাইকুম। আপনাকে ওয়েলকাম আমাদের শোতে। তো আমরা মানে যেইভাবে শোটা করতে চাই যে আপনার সম্পর্কে আমরা যেটা জানি যে রুমি ভাই এখানে জয়েন করছেন। তো আপনার সেন্স অফ হিউমার লাইক অসাধারণ এবং স্টোরি টেলিং, যেটার প্রমাণ আমরা একটু আগেই পেয়েছি। আমরা আপনার সাথে আজকেই প্রথম কথা বলতেছি, বাট ইউ মেড আস লাফ লাইক আ লট। সো আশা করি আমাদের দর্শকরাও উপভোগ করবেন। তো আমরা আমরা শুরু করি যে আপনার যেই আম, আহ, আপনার বাবার ব্যাপারে যে আলাপগুলো আমরা করতেছিলাম, লাইক ইফ ইউ ক্যান জাস্ট রিপিট দ্যাট, লাইক ওই ওই সূত্রগুলোতে যে উনি কোথায় কোথায় পড়ছেন, কিভাবে জি আপনাদের ফ্যামিলি শুরু হলো। দেন উই ক্যান লাইক উইল রিপিট সাম অফ দ্য কোয়েশ্চেন আমরা যেগুলো করছি, sure. অ্যান্ড উইল গো অন। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আহ, ফজলুল কাদের চৌধুরী সাহেবের সবচেয়ে কনিষ্ঠ ছেলে। আর তার আগেই আপনাকে বলে দিই, আপনি তো অলরেডি বলেছেন আই গট আ গুড সেন্স অফ হিউমার, সো আই মাস্ট স্টার্ট উইথ দ্যাট। ওটা দিয়ে শুরু করি। জি। আই ইন মাই ফ্যামিলি আই এম দ্য ইয়াংগেস্ট বাই এজ and also younger by height. Okay, I am the shortest among the brothers. কথা বুঝেছেন? জি। হ্যাঁ। তো এটা আমি এজও ছোট, হাইটও কিন্তু ছোট, আল্লাহর রহমতে হয়েছে আর কি। কথাটা বুঝছেন? হ্যাঁ। আচ্ছা। তো এই একটা। আচ্ছা, আমার বাবা আমার একচুয়ালি আমাদের 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 দেশ হলো চিটাগং, আমাদের থানা হলো রাউজান। and আপনারা জানেন কিনা জানি না, রাউজান is a very famous place since British times because Surya Sen is from Rauzan. So we হ্যাঁ। are very revolutionary. You understand? So হ্যাঁ। Surya Sen কিন্তু রাউজানের। So আব্বা গহিরা, আমাদের গ্রামের নাম হলো গহিরা। সো আমার দাদা কিন্তু পুলিশে ছিলেন। আমার দাদা আবার পুলিশে ছিলেন বলে ব্রিটিশ ব্রিটিশ পুলিশে ছিলেন। তো উনি আবার একটা সনদ কি পেয়েছিলেন, সনদ একটা পেয়েছিলেন, ওই যে খান বাহাদুর বলে, খান সাহেব বলে, ওরকম একটা পেয়েছিলেন আর কি। হ্যাঁ। সো হি সার্ভ দ্য ব্রিটিশ
very honestly with his integrity. Anyway, so বাবা পাশ করেছে, পড়াশোনা করেছে, ম্যাট্রিক পাশ করেছে নোয়াখালী জিলা স্কুল থেকে বাবা। তারপর ইন্টারমিডিয়েট করেছে বিএম কলেজ বরিশাল। দেন তারপর উনি গিয়েছেন কলকাতায়, কলকাতা প্রেসিডেন্সি কলেজে উনি বিএ পাশ করেন 1938-এ। তখন পাশ করার পরে আপনারা জানেন কিনা জানি না, ওই কালে অল ইন্ডিয়া মুসলিম স্টুডেন্ট ফেডারেশন বলে একটা অর্গানাইজেশন ছিল, and he got elected as Secretary General of All India Muslim Student Federation when Raja Sahib of Mahmudabad was the president, and he got elected from Aligarh. They ran an election and he got elected as আপনি বুঝতে পেরেছেন, from Rawson to Aligarh, ওখান থেকে গিয়ে উনি সেক্রেটারি জেনারেল অফ অল ইন্ডিয়া মুসলিম স্টুডেন্ট সেক্রেটারি জেনারেল হলেন। সো তখন ওনার মেইন, আচ্ছা তারপর উনি থাকতেন কলকাতায় কারমাইকেল হোস্টেলে। ওখানে কারমাইকেল হোস্টেল ছিল, বেকার হোস্টেল বলে একটা হোস্টেল ছিল। আর আচ্ছা, সো উনি থাকতেন কারমাইকেল হোস্টেল, আবার কারমাইকেল হোস্টেলের উনি কিন্তু আবার ভিপি ছিলেন। হি গট ইলেক্টেড অ্যাজ ভিপি অফ দ্যাট হোস্টেল। সো এনিওয়ে, সো এটা ওনার স্টুডেন্ট আমাদের যতটুকু আমি বললাম, বাট উনি কিন্তু বেশ মেধাবী ছাত্র ছিলেন। উনি ইন্টারমিডিয়েটে উনি থার্ড স্ট্যান্ড করেছিলেন, কারণ তখন তো জানেন প্রেসিডেন্সি কলেজে মেধা দিয়ে ঢুকতে হতো। তখন তো আর ছাত্রলীগ, ছাত্র দল, ছাত্র ইউনিয়ন মানে এসব করে তো ঢোকা যেত না, আপনি তো বুঝতে পেরেছেন। And even Netaji Subhash Chandra Bose is also from Presidency College. হ্যাঁ, সো আর তখন আব্বার সাথে কিন্তু নেতাজির সাথে একটা সম্পর্ক ছিল। he had good relationship with him as well. Anyway, তখন তো আব্বা তারপর 47-এ বাবা স্বাধীন হলো। just before স্বাধীনতা, I think we lost. Anyway, I don't know. না, আমরা শুনতেছি আপনার কথা, বলেন। আচ্ছা, just before স্বাধীনতা আব্বা গট ম্যারিড, আব্বা বিয়ে করেছে আই থিঙ্ক মে মাসে 1947-এ। এন্ড আমার বাবা বিয়ে করেছে কুমিল্লা থেকে। আমার নানি কিন্তু ওনাদের ফ্যামিলিও কিন্তু বেশি, উনি হলেন, আমার নানি ছিলেন নওয়াব ফাইজুন্নেসার নাতনি, and she was also Mutali of another state. So আমার দাদা, আপনারা জানেন কিনা জানি না, আমাদের চাটগাঁইয়াদের একটা খুব খারাপ একটা প্রেজুডিস আছে চাটগাঁইয়াদের। এখন একটু চেঞ্জ হচ্ছে অবশ্য। চিটাগনিয়ানরা অনেকটা সিলেটিদের মতো বিয়ে দিত। চিটাগনিয়ান সিলেটিরা সিলেটি বিয়ে করে, আপনারা শুনেছি কিনা জানি না, একটা ইয়ে আছে, আপনি কথা বলছেন। আচ্ছা, কিন্তু আমার দাদা বলেছে কিন্তু আমি চিটাগঙ্গে বিয়ে দিব না কাউকে। হ্যাঁ, একটা আপনি নিশ্চয়ই শুনেছেন এটা। আমি নিজেও সিলেটি, এবং আমি কিন্তু এদিক থেকে আমি কিন্তু রেবেল, আমি নিজেই সিলেটের বাইরে বিয়ে করেছি। আচ্ছা, তো আমার দাদা বলেছে আমি আত্মীয়তা বাড়াবো। সো আমার দাদার ছেলে মেয়েদের কিন্তু সব বাইরে বিয়ে দিয়েছে, মানে আউট অফ চিটাগং, এক্সেপ্ট ওয়ান। আচ্ছা, সো আমার নানার বাড়ি আবার কুমিল্লা আর কি। হ্যাঁ, সো এনিওয়ে আমার ভাইয়ের জন্ম হলো 1949-এ 13th of March আমার ভাইয়ের জন্ম। সো আমার ভাইদের মধ্যে আমার ভাইয়ের সম্পর্কে একটু বলি আমি। আমার বাবা মারা যায় 73-তে। উনি জেলখানায় মারা যায় আন্ডার মিস্টিরিয়াস সার্কামস্টান্সেস। I don't want to blame anybody, but it was very mysterious. আমার বাবার মৃত্যুর খবর আমি দেখি ইত্তেফাকে ফার্স্ট কলমে লেখা ছিল ফজলুল কাদের পরলোক গমন ? It was not a confirmed news. So আমি পেপারে দেখি আমার বাবার মৃত্যুর খবর। So anyway, so this is one আমি আপনাদেরকে জানালাম। Anyway, আমার ভাই দেশে ফিরে এসেছে। 1974, I think if I'm not wrong, in the month of March ki April উনি একটা অ্যাটেম্প্ট নিয়েছিলেন 1973-তে আমার বাবা যখন মারা যায়, আমার বাবার জানাজা অ্যাটেন্ড করার জন্য। হ্যাঁ,
বাট ওনাকে পারমিশন দেওয়া হয়নি, ওনাকে উনি তখন পারমিশন দেওয়া কোথায় হয়নি। ছিলেন? উনি তখন মানে কোন দেশে ছিলেন? না, উনি লন্ডনে ছিলেন, and he was doing his bar. হ্যাঁ, আচ্ছা, উনি বারে ছিলেন। সো এনিওয়ে, সো ওনাকে ঢুকতে দেওয়া হয়নি। কিন্তু ওয়াইল উনি একদম কলকাতা পর্যন্ত এসে, অন হিজ ওয়ে ব্যাক হি ওয়েন্ট টু পাকিস্তান এন্ড ওনার সাথে নুরুল আমিন সাহেবের সাথে দেখা হয়েছে, উনি দেখা করেছেন। সো নুরুল আমিন সাহেবের সাথে দেখা হয়েছে, কি কথাটা হয়েছে আমি একটু আপনাদেরকে বলতে চাই। এটা আপনারা দেশবাসী যেটা শুনে, ওটা হলো নুরুল আমিন সাহেব, উনি তো অনেক সিনিয়র, অনেক অনেক মুরব্বী ছিলেন। তো উনি উনি আমার ভাইকে বলছে, বাবা, সবাই বাবা মা মারা যায়, তোমার বাবাও মারা গেছে, আমিও মারা যাব, কিন্তু তোমার বাবা কিন্তু অনেক ভাগ্যবান, উনি মারা গিয়ে তো অ্যাটলিস্ট দেশের মাটি পেয়েছে, আমি কি দেশের মাটি পাবো? সো সবাই কিন্তু দেশের মাটির প্রতি কিন্তু মহাব্বত আছে। হ্যাঁ, হ্যাঁ, উনি তো পাকিস্তানি তো মারা গেছেন, এই কথাটা নুরুল আমিন সাহেব আমার ভাইকে বলেছিল। তারপর আমার ভাই তো লন্ডনে ফেরত যায় এনিওয়ে। তো এটা জাস্ট আচ্ছা। আর 74-এ উনি ফিরে আসেন। আর আমার ভাইয়ের একটা জিনিস ছিল, ওই যে আই ডোন্ট নো ফর সাম রিজন, উনি কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি টার্টি করেনি, কিন্তু হি হ্যাড ভেরি গুড মানে রিলেশনশিপ উইথ এভরিবডি। 74-এ উনি যখন ফেরত আসে যখন আমরা আমরা অ্যাকচুয়ালি স্বাধীনতার পরে আমার আমার নিজের একটা আমাদের ফ্যামিলির ইয়ে, একটা এক্সপিরিয়েন্সটা বলি। এন্ড আমি বলবো ইট ইজ এ ব্লেসিং। স্বাধীনতার আগে আমরা, আপনি তো বুঝতে পারছেন, বাই দ্য গ্রেস অফ আল্লাহ উই ওয়ার কোয়াইট অ্যাফ্লুয়েন্ট। স্কুলে যেতাম গাড়ি করে, মানে আল্লাহ হ্যাজ বিন কাইন্ড টু আস। কিন্তু স্বাধীনতার পরে মানে আমি মনে করি ইট হ্যাজ বিন অলসো এ ব্লেসিং। স্বাধীনতা এটলিস্ট আমার জন্য তো ব্লেসিং তো বটেই। হ্যাঁ, ওই ধপ করে পড়ে গেছে। আগে গদিতে শুতে পারতাম, স্বাধীনতার পরে কিন্তু মাটিতে কি করে শুতে হয়, মাশাআল্লাহ, এটা শিখে গেছে। সো আমাদের কিন্তু মাশাআল্লাহ, আল্লাহ হ্যাজ বিন ভেরি কাইন্ড। ওই মাটিতে এবং গদিতে মানে শোয়ার একটা মানে মানে এক্সপিরিয়েন্স হয়ে গেছে। সো আই থিঙ্ক স্বাধীনতা হ্যাজ বিন এ ব্লেসিং ফর মি। একটা আমি আমি কিছুদিনের জন্য খুবই অল্প সময়ের জন্য শাহী স্কুলে আমি ভর্তি হয়েছিলাম 72-তে। আর এইটাও একটা আমার এক্সপিরিয়েন্স। তো আমার মেজো ভাই আমাকে নিয়ে গেছে শাহী স্কুলের প্রিন্সিপাল মামুন স্যার। মানে আই উইল নেভার ফরগেট হিম, আই এম এভার গ্রেটফুল টু হিম, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। হি ওয়াজ এ ফ্রিডম ফাইটার এন্ড উই ডিড নট নো, আমার ভাই জানতো না। তো বলেছে, আমার ভাই বসে বসে বাসার মধ্যে আছে, স্যার একটু ভর্তি করতে হবে। বলছে, হ্যাঁ নিশ্চয়ই ভর্তি করবো, কয়েকটা পরীক্ষা দিতে হবে, মানে অঙ্ক, ইংলিশ আর বাংলা। সো ইফ হি কোয়ালিফাইজ আমি ওকে নিব। দেন হি টুক মি, আমাকে নিয়েছে। কিন্তু তারপর মামুদ স্যার ফ্রিডম ফাইটার ছিল তো আমি জানতাম না, হি ওয়াজ ফ্রম দ্য এয়ারফোর্স। উনি আমাকে বলেছে, দেখো তোমার বাবার সাথে তুমি জেলখানায় কয়বার দেখা করো। আমি বললাম 14 তারিখ এবং 28 তারিখ প্রত্যেক মাসে। ওরা তুমি আমাকে দরখাস্ত লিখবে আর আমি তোমাকে ছুটি দিব। সো আমি এই কথাটা বলছি কারণ মামুন স্যারের কথা আমি ইন্টেনশনালি বলছি, কারণ ওই কালের টিচাররা, হি ওয়াজ এ ফ্রিডম ফাইটার, বাট উনি কিন্তু কোনো বায়াস ছিলেন না, কোনো যে আমি অমুকের ছেলে বলে আমাকে স্কুলে নিবে না, ওই যে প্রেজুডিসটা ছিল না। সো এখন সো হি ওয়াজ এ পারফেক্ট প্রিন্সিপাল, এ পারফেক্ট টিচার, মানে উদার মন, মানে অন্য ধরনের, মানে বলতে হয় সত্যিই কিন্তু ভালো টিচার আর কি। হ্যাঁ, আচ্ছা। সো এখন তো অ্যাকচুয়ালি আমরা তো মনে করি যত আমরা দিন যাচ্ছে আমাদের উদার মন হওয়া উচিত, কিন্তু আমি তো দেখছি যত বেশি দিন যাচ্ছে আমরা কিন্তু একটু বোধহয় ন্যারো মাইন্ডেড হয়ে যাচ্ছে আরো একটু। ইনস্টেড অফ ব্রডেনিং আওয়ার ভিউজ, we are becoming more narrow, and that is very sad for our country. আমরা সব জায়গায় ভাগাভাগি, and you should know something, a leader unites a nation, a leader never divides a nation. I'm sure, I don't know whether you agree with me. আমি Of course. তিন সন্তানের বাপ। আমার ছেলে মেয়েদের যদি ঝগড়া হয়, আমার দায়িত্ব অ্যাজ এ হেড অফ দ্য ফ্যামিলি ওদেরকে জোড়া লাগানো, ওদেরকে ডিভাইড করানো না।
হ্যাঁ, সো আমি এই যে দেখছি, দেখেন, তারপর আই জাস্ট থট অফ, মাঝখানে এই কথাটা বলে ফেললাম বিফোর আই স্টার্ট আদার থিং। সো আব্বা মারা যায়, ভাই আসলো। সো আপনাকে বলি, সো একদিন আমি ওই যে ধানমন্ডিতে, ইয়াং কালে বুঝতে পেরেছেন তো, ওই ধানমন্ডিতে বন্ধু বান্ধবকে নিয়ে 5 নম্বরের ওখানে আমি আড্ডা মারতে যেতাম, ধানমন্ডির 5 নম্বরে, ওইদিকে ওই লেকের পারে। সো ওখানে শুনলাম আব্দুল কুদ্দুস মাখন সাহেব রোড নাম্বার 4-এ থাকেন, আমি শুনলাম। তো বাসায় এসে আমার ভাইকে বললাম, আমি কিন্তু মাখন ভাইকে ছোটবেলা দেখেছি, আমার ভাইয়ের সাথে সম্পর্ক ছিল। তো আমি ভাইকে এসে বলেছি, ভাইজান, ইয়ে রোড নাম্বার 4-এ কিন্তু মাখন ভাই থাকে। আব্দুল কুদ্দুস মাখনের নাম শুনেছেন নিশ্চয়, 4 খলিফার 1 খলিফা, জি আপনি জি জানেন জি। তো নিশ্চয়। জি আচ্ছা, জি। তো আমার ভাই বলে তুই ওনার বাসায় গিয়ে বল আমি ওনার সাথে দেখা করবো। সো আমি তো গেলাম ওনার বাসায় রাত্রেবেলা। সো ওখানে গেলাম, ওনাকে সো আই এম এ ইয়াং ম্যান, আমাকে জিজ্ঞেস করলাম, রাতে 10টার দিকে গেলাম, আমি গেলাম যে এই ব্যাপার, মাখন ভাই আছেন? তো ওখানে ওনার লোক একজন বলছে যে, এ পিচ্চি একটা ছেলে মাখন ভাইয়ের সাথে দেখা করবে, কথা তো বুঝতে পেরেছেন তো? হ্যাঁ। তো বলছে, কে তুমি? বলছে, ওনাকে গিয়ে বলেন আমি অমুকের ছেলে, আমি ওনার সাথে দেখা করতে চাই। তো ইমিডিয়েটলি মাখন ভাই আসলো আমাকে বলে, কি তোমার নাম কি? আমি বললাম, কি তুমি আসছো, কেমন আছো, সেটা বললো। ই ওয়াজ ভেরি নাইস। তারপর আমি বললাম, সালাউদ্দিন ভাই আপনার সাথে দেখা করতে চাই। সালাউদ্দিন ভাই বলে, সালাউদ্দিন কি ঢাকায়? আমি বললাম, হ্যাঁ, ঢাকায় ঢাকায়। তাহলে ওকে কালকে রাত্রের 11টার পরে আমার বাসায় এনো, 11টার পরে। আমি বলছি, আচ্ছা ঠিক আছে, আনবো। তো আমার ভাইকে গিয়ে বললাম, মাখন ভাই ওয়াজ ভেরি হ্যাপি দ্যাট ইউ আর ইন টাউন। সো উনি আমাকে তোমাকে যেতে বলেছে কালকে রাত্রে 11টার পরে। সো আমরা দুজনেই গেলাম মাখন ভাইয়ের বাসায়। এন্ড মাখন ভাই ওয়াজ ভেরি ভেরি ওয়ার্মলি রিসিভ করলো আমার ভাইকে, কেমন আছো সালাউদ্দিন? আচ্ছা, আর মাখন ভাই তো ওনার সিনিয়র ছিলেন, মাখন ভাই। তো কথা বলতে বলতে তার মাখন ভাইকে বললো, মাখন ভাই এসেছি তো কিছু করতে হবে তো, ব্যবসাটা বাণিজ্য কিছু করতে হবে তো। বলে, হ্যাঁ নিশ্চয় করবে। তার বলে, দেখেন আমার তো একটা পাসপোর্ট দরকার। বলে, কেন, কি পাসপোর্ট তোমার নাই? বলতে, আমাকে লন্ডন থেকে আসার সময় 1 ওয়ে পাসপোর্ট দিয়ে আমি এসেছি, 1 ওয়ে। বলে, পাসপোর্ট দরকার, পাসপোর্ট। বলে, তাই না, কি করতে হবে? বলে, আপনি যদি একটু লিখে দেন, আপনারা জানেন কিনা জানি না, তখন এমপি সাহেবরা, তখনকার নেতারা পাসপোর্টের ফর্মে যদি লিখে দেয়, পেন্ডিং পুলিশ ভেরিফিকেশন ইস্যু পাসপোর্ট, ওনারা লিখে দিতেন। আপনি কথা বলতেছেন, পেন্ডিং পুলিশ ভেরিফিকেশন ইস্যু পাসপোর্ট। হুম। মাখন ভাই ওই ফর্মে লিখে দিয়েছিল, আর আমার ভাই পাসপোর্ট পেয়েছিল। হ্যাঁ। সো উই আর এভার গ্রেটফুল টু মাখন ভাই, আব্দুল কুদ্দুস মাখন। মানে খুবই ভালো লোক ছিলেন, খুবই ভালো লোক ছিলেন। তো ওনার কারণে আমার ভাই কিন্তু পাসপোর্ট পায়। তখন টুকিটাকি আমাদের আমাদের নিজেদের কিছু, আব্বার ইনহেরিটেন্সের একটা একটা আমাদের কোম্পানি ছিল আমাদের আব্বার, ওগুলো ওগুলো সো কল্ড অ্যাবান্ডন হয়েছিল। সো উই ওয়েন্ট টু কোর্ট, আমরা কোর্টে গিয়েছি। কোর্ট, থ্রু কোর্ট উই গট ইট রিলিজ, আমাদেরকে এমনি রিলিজ দেয়নি। সো এনিওয়ে, সো এমনি এমনি চললো। সো আই লেফট, আমি আচ্ছা, আমার ভাই এখানে ছোট, আমি আপনাকে একটু একটু যদি একটা কোয়েশ্চেন করতাম, উনি যে ধরেন ওই যে ব্রিটেন থেকে উনি যখন ব্যাক করলেন, এই ওয়ান ওয়ে জি, পাসপোর্ট, এটা কি মানে ব্রিটিশ পাসপোর্ট ছিল নাকি নাকি পাকিস্তানি পাসপোর্ট ছিল সেটা? না না, বাংলাদেশি পাসপোর্ট। ও আচ্ছা আচ্ছা, মানে এটা কি তাহলে মানে লন্ডনের যে আমাদের এম্বাসি বা হাই কমিশন ওখান থেকে দিয়েছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 ওয়ে আচ্ছা পাসপোর্ট। ইট ওয়াজ এ আচ্ছা 1 ওয়ে আচ্ছা। পাসপোর্ট। হ্যাঁ। সো 1 ওয়ে পাসপোর্ট, উনি উনি এসে, আপনি বিশ্বাস করবেন, উনি এসে কিন্তু কারো বাসায় যায়নি, কাউকে বলে নাই। হি ডিড নট টেল এনিবডি দ্যাট হি ইজ অ্যারাইভিং। মানে একদম খুব, ইট ওয়াজ এ লাইক এ স্টেলথ এয়ারক্রাফট হি ল্যান্ডেড। হ্যাঁ। তো এসে উনি উঠেছে কিন্তু পূর্বানী হোটেলে, হোটেলে উঠেছে উনি। হ্যাঁ। হোটেলে উঠে উনি টেলিফোন করলো, আমি টেলিফোন ধরলাম চিটাগং এ। আমি ওনার আওয়াজ শুনে আমি আমি মাটিতে বসে গেছি, আমি মাটিতে বসে গেছি, কারণ আমি চাই নাই উনি আসা। হ্যাঁ, আমি ওনাকে বলেছি, আমার বাপ তো গেল, এখন তুমিও যাবে, এই কথাটা বলেছিলাম। উই ডিড নট ওয়ান্ট হিম টু বি ব্যাক, সত্যি করে বলি, উই ডিড নট ওয়ান্ট হিম টু বি ব্যাক ইন ইন বাংলাদেশ। হ্যাঁ। কারণ ওই আমাদের দেশে একটা কথা আছে না, যাকে কুমিরে খায় সে ঢেকি দেখলেও ভয় পায়। হ্যাঁ। সো ওই ধরনের ঘটনা। সো উই লস্ট আওয়ার ফাদার। সো আমার ভাইকে যখন ঢুকতে দেয়নি, সো উই ওয়ার লিটল বিট অ্যাপ্রিহেন্সিভ। সো এনিওয়ে, উনি যখন এসে গেছে, আর কি করা। তখন আপনার কাছে, আপনি জানেন নিশ্চয়ই, কিছুদিন আগে একজন এমপি হয়েছেন আমার ভাস্তি সম্পর্ক, কাইয়ুম রেজা চৌধুরীর মেয়ে মেয়ে জারা মাহবুব, জারা,
জি, ওর নাবিদ হাজবেন্ড মাহবুবের মাহবুব। ওয়াইফ, রাইট? নাবিদ জি, মাহবুবের ওয়াইফ, হ্যাঁ, নাবিদ মাহবুবের হ্যাঁ, ওয়াইফ আমার উনি। ভাস্তি সম্পর্ক। হ্যাঁ, আমার ভাস্তি আচ্ছা। সম্পর্ক। আমার খালাতো ভাইয়ের আপন খালাতো ভাইয়ের মেয়ে কাইয়ুম রেজা চৌধুরী। আর ইন্টারেস্টিং, আমার ভাই যখন আসছে, কাইয়ুম ভাই তখন বিয়ে ইয়েতে, বাট হি ডিড নট অ্যাটেন্ড দ্য ম্যারেজ, উনি ছিল। সো এনিওয়ে, তখন আমার ভাইকে পূর্বানী হোটেল থেকে নিজাম ভাই, ইফ আই এম নট রং, নিজাম ভাই মানে বেগম বদরুন্নেসার ছেলে, ওনাদের বাসায় নিয়ে গেছে। উনি ছিলেন, ওনাদের বাসায় কয়েকদিন ছিলেন। নিজাম ভাই ইজ এ ভেরি ফাইন জেন্টলম্যান, খুবই ভালো লোক, উনি এক্সেলেন্ট ভালো লোক। সো ওনার বাসায় ছিলেন। আর বেগম বদরুন্নেসা, আপনি তো জানেন, তখন উনি আবার মন্ত্রীও ছিলেন। শি ওয়াজ অলসো ক্যাবিনেট মিনিস্টার অফ শেখ মুজিবুর রহমান। হ্যাঁ, হুম হুম। আপনি তো জানেন। আচ্ছা, হ্যাঁ। সো তাও তো এখানে আপনি মানে যেই আমরা যে ইসের কোয়েশ্চেন গুলার মধ্যে দিয়ে যেতেছিলাম, সেটা হলো যে আপনি বলতেছিলেন যে আপনার সাথে শেখ মুজিবুর রহমানের দেখা হয়েছে, তারপর বিভিন্ন সময়ে সেই জি, এক্সপিরিয়েন্স গুলা, তারপর এই যে আপনার যে কাজিন আছে সালমান এফ রহমান, এদের সম্পর্কে একটু জানতে চাই আপনার কাছ থেকে। আচ্ছা, আচ্ছা, আমি তারপরে যে বলি। শেখ কামাল আপনার ভাইয়ের ফ্রেন্ড ছিল, সেই সময়গুলো জি, যদি একটু বলতেন। হ্যাঁ, আমি বলি আপনাকে। শেখ কামাল ওয়াজ এ ভেরি ভেরি গুড ফ্রেন্ড, আমি সত্যি করে বলি, ভেরি গুড ফ্রেন্ড। এক বছরের জুড়িয়ে ছিল, বাট ভেরি গুড ফ্রেন্ড। আর আহ, সালমান সাহেবের কথা বলি, সালমান রহমান। সালমান সাহেব তো আমার ভাইয়ের খুবই ক্লোজ ছিলেন। কিন্তু ওনার কথা কি বলবো, ওনার কথা বলতে গেলে তো মানে মানে it will take, মানে এনিওয়ে, একটু শর্ট করেই বলি। ওনারা দুই ভাই। এক ভাই হলেন সোহেল রহমান, উনি হলেন সালমান, ওনার নাম সালমান রহমান। হ্যাঁ। আচ্ছা, ওনারা মাশাআল্লাহ, কিন্তু একটা জিনিস, ওনারা খুবই, দে আর ভেরি ফ্লুয়েন্ট ইন ওয়ান ল্যাঙ্গুয়েজ। ওই ল্যাঙ্গুয়েজটা হলো উর্দু। উর্দু। হ্যাঁ। কারণ আমার খালারা দেওয়ার ইন ক্যালকাটা। হ্যাঁ, আমার খালারা কলকাতা ছিল তো, তাই ওখানে উর্দুটা আমার খালা ইয়ে করেছে। হ্যাঁ। তো আর ওনার সালমান ভাই কিন্তু বাসায় কিন্তু উর্দুই কথা বলে, উর্দুই কথা বলে। আর ওনার ওয়াইফ কিন্তু ওনার আপন মামাতো বোন, ওনার ওয়াইফ রুবি ভাবি। খুবই ভালো লোক, ভালো মহিলা। তো ওনার এক ছেলে এক মেয়ে। মেয়েটা বেচারি মারা গেছে, আই মিন অ্যাক্সিডেন্টলি। ছেলেটা হচ্ছে আর কি। তো উনি উনি আমাদের সাথে বেশ ক্লোজ, কিন্তু আমার সাথে তেমন ক্লোজনেস ছিল না। মানে চিন্তা, হাই বাই এরকম আর কি। লাস্ট আমার সাথে সালমান রহমানের সাথে দেখা হয়েছে বলি গত বছরের সেপ্টেম্বর মাসে। সেপ্টেম্বর না হোয়াট এভার, একটা ইয়েতে ফাঁকে। আর এই কিছুদিন আগে একটা বিয়ে হয়েছিল, আমি ওনাকে দেখেছি ওই মানে দেখেছি, কিন্তু আমি ওনার কাছে যাইনি। ও আই ডিড আমি গায়ে পড়ে, সামনাসামনি হয়ে গেলে নিশ্চয়ই সালাম দিব, উনি আমার বয়সে বড়, সালাম দিব, কেমন আছেন অতটুকু। কিন্তু আমি একদম, উনি যে প্রাইম মিনিস্টার অ্যাডভাইজার হয়েছে, আমার ওই অভ্যাসটা নাই আর কি, গায়ে পড়ে মানুষের কাছে গিয়ে একটু ইয়ে করা আর কি। ওইসব আমার মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে বলে না, একটু তেল মারা, ওটা পারি না আর কি। ওইটাতে আমরা টোটালি, আমার ভাইও ফেল, আমরা পুরো পরিবারই কিন্তু এটাতে ফেল আর কি। মানুষকে প্যাম্পারিং করা, এসব করা, এটাতে আমরা, আমাদের কোয়ালিফিকেশন এটাতে খুবই খারাপ। একদম এফ পেয়েছি, ABCDF, একদম ফেল, জি 33 জি। নিচে আমরা এটাতে। হ্যাঁ। তো হ্যাঁ আমাদের প্রবলেম হলো, আমরা একটু স্পষ্টবাদী। আমরা যাই বলবো মুখের উপর বলে দিব, ওয়েদার ইউ হ্যাঁ হ্যাঁ। লাইক ইট অর নট। দ্যাটস আচ্ছা, এন্ড তো এই যে ওই যে, সালমান এফ রহমান, ওনাকে যে মানে আগে থেকে আপনারা জানছেন চিনছেন, যে উনি জি, যে এত বড় ঋণ খেলাপি বা ভবিষ্যতে এরকম হবেন, যে এরকম এরকম একটা ভিলেনিয়াস চরিত্র, দেশের ওটা এতগুলা টাকা মারছে, এগুলা কি আপনারা মানে কোনো আইডিয়া ছিল আপনাদের, বা মানে হ্যাঁ, না না, আর্লি সাইন দেখেন, ছিল? এটা তো আইডিয়া তো ছিলই। দেখেন মাশাল্লাহ, মানে এটাও তো একটা মেধা। আপনার কাছে এটা অস্বীকার করতে পারবে, এটা একটা মেধা। এটা সবাই সবাই দেখেন, ম্যারাডোনা একটা খুব ভালো ফুটবল প্লেয়ার। উনি কিন্তু এটাতে কিন্তু হি ইজ মাশাল্লাহ, মানে আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট। ওই মেধা তো ওনার তো মাশাল্লাহ আছে। এটা কিন্তু, এটাতে কিন্তু আই ক্যানট কম্পিট উইথ হিম, কথাটা বুঝছেন? এটা অনেকে কম্পিট করতে পারবে না। হ্যাঁ, ওনার মেধা আছে। মানে কিন্তু ওনার লেখাপড়া কিন্তু, আমি জানি না, আমি যতটুকু জানি ওনার, আহ, আমি আই ডোন্ট ওয়ান্ট টু সে বিকজ ইজ রিলেটেড টু বয়সে বড়, কতটুকু ডিগ্রি আছে আমি বলতে চাই না।
বাট ওনার আমরা চাটগেয়ার একটা কথা বলি, এলেমের চেয়ে হেলেম বেশি কিন্তু ওনার, কথা বুঝেছেন? ওনার এলেমের থেকে কিন্তু হেলেমটা বেশি। সো মাশাআল্লাহ উনি কিন্তু ওইটা ঠিক আছে। সো হোয়াট এভার ইট ইজ, কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন ওনাকে আমরা আমরা চেয়েছিলাম আমার ভাইয়ের কেসে ওনাকে উইটনেস বানাতে, উইটনেস হ্যাঁ হ্যাঁ বানাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ এটা উনি আমরা হ্যাঁ আমরা হ্যাঁ আমরা তো আপনাদের ফ্যামিলির সাথে না, উই আর জাস্ট সাধারণ মানুষ। তো আমরা তো জি আপনাদের সম্পর্কে ধরেন পেপার পত্রিকা পড়েই জানছি। তো জি আমরা আমাদের মানে আমার পার্সোনাল আইডিয়া বলতেছি, তখন আমাদের আইডিয়া ছিল যে লাইক হি ইজ এ ভেরি পাওয়ারফুল পারসন, তো নিশ্চয়ই মানে তাদেরকে হেল্প করবে। যখন এই তার বিরুদ্ধে এই সালমান কি বলে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে যেই মামলাগুলো হলো, আমরা আশা জি করতেছিলাম যে তখন তাকে মানে মানে অ্যাটলিস্ট হেল্প করবে, যেই যেই কারণেই হ্যাঁ হোক তাকে। কিন্তু সেটা আমরা দেখি নাই। এটার না আমি যেটা এখানে আমার একটা ইয়ে আছে মির্জা ভাই, আমি হ্যাঁ যেটা জানি, আমি জানি না এখানে জনাব জামালউদ্দিন কাদের চৌধুরী উনি হয়তো আমাকে আমার স্টোরিটা কোরাবোরেট করতে পারবেন। আমি একজন মানে খুবই আমার একজন বিশ্বস্ত সোর্স, বাংলাদেশের খুবই খুবই প্রসিদ্ধ একজন সাংবাদিকের কাছ থেকে আমি যেটা শুনেছিলাম যে সালমান এফ রহমানের উনার কথা ছিল হচ্ছে কি সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলায় উনি সাক্ষ্য দিবেন, কিন্তু ঠিক ওনার সম্ভবত হিয়ারিং এর একদিন বা 2 দিন আগে তাকে ডিজিএফআই ধরে নিয়ে যায় এবং ধরে নিয়ে তার বাসা থেকে তার পাসপোর্ট নিয়ে আসে। এবং ওই পাসপোর্টে একটা দেশেরই সম্ভবত মানে ওই সময় ওনাকে ইয়ে করা ছিল যে আপনার কোন দেশের ভিসা আছে, ওনাকে প্লেনে তুলে মানে ওনাকে সেই মানে মানে ওনাকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয় যেন উনি টেস্টিফাই করতে না পারেন। এটা কি, এই ঘটনাটা কি সত্য? এটা আপনি যেটা শুনেছেন, ইট ইজ, আই এম সরি, আই এম গোয়িং টু ইউজ দ্য ওয়ার্ড, ডোন্ট টেক ইট পার্সন। আপনি যেটা শুনেছেন যে বলেছে ইজ টোটাল গার্বেজ, টোটাল আচ্ছা। গার্বেজ। হ্যাঁ, ওকে। টোটাল গার্বেজ। এটা এটা সত্য না, এটা একদমই সত্য না। আর উনি উনি নিজের থেকেই উনি উনি যায়নি, এমনকি নিজাম ভাই গিয়েছে, কাইয়ুম ভাই গিয়েছে ওনাকে ইয়ে করতে। কিন্তু জানেন তো উনি, ওয়েল, গুড লাক টু হিম, গুড লাক টু হিম, উনি এগুলো ওটা করেছে। সো আমার আমার এখন আপনি আমার থেকে যদি জিজ্ঞেস করেন আপনার একটা ক্ষোভ আছে নাকি ওনার প্রতি, আমার সত্যি করে আমার ক্ষোভ নাই। কিন্তু আমি দেখছি যে উনি দ্য ওয়ে হি হ্যাজ বিন হিউমিলিয়েটেড, হ্যাঁ, দ্য ওয়ে হি হ্যাজ বিন হিউমিলিয়েটেড, উনি শেভ করে যাচ্ছিলেন, চুল রং করে যাচ্ছিলেন, আর হাতের মধ্যে রশি বেঁধেছে। আমার কি আর ক্ষোভ থাকে? আপনি আমাকে বলেন তো, বেচারার জন্য। হ্যাঁ, না আমার তো না ক্ষোভ থাকে না, এটা আল্লাহই তো বিচার করে দিয়েছে, আমার তো কিছু ইয়ে করেন নাই। সো আর আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, আপনাদের দুজন আছেন, জি এই যে আমার ভাইয়ের ট্রায়ালটা হলো, আমি আমার আচ্ছা আমার কাছে একটা প্রশ্ন আপনাদের কাছে, ইউ পিপল আর ইউ আর ভেরি ম্যাচিওর, আপনারা ভালো পড়াশোনা করেছেন। আচ্ছা, আপনাকে একটা প্রশ্নের উত্তর দিবেন? কথার কথা, আপনি একজন বড় একজন ডাকাত, ইউ আর এ বিগ কিলার। সো আপনি ধরেন আমাকে খুন করতে চাচ্ছেন, হ্যাঁ, আপনি ডাকাতের সর্দার, আপনি আমাকে খুন করতে চান। সো আপনাকে আমি 3টা অপশন দিব, আপনি 3টা অপশনের মধ্যে কোনটা নেবেন আপনি আমাকে বলেন। নাম্বার 1, একটা হলো আপনি আমাকে এসে খুন করবেন, আরেকটা হলো আপনার ছেলেকে পাঠাবেন আমাকে খুন করতে, অথবা নাম্বার 3, আপনার সাঙ্গদেরকে পাঠাবেন আমাকে খুন করতে। আপনি কোনটা বেছে নেবেন একটু কাইন্ডলি আমাকে বলবেন? জি, সাঙ্গ পাঙ্গদের। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই যে এই কথাটা বললেন, so আমার বাবা একজন নেতা ছিলেন। এখন আমার বাপ যদি হিন্দুদেরকে যদি মারতে চেয়েতো, হ্যাঁ, ওনার সাঙ্গপাঙ্গদেরকে দিয়ে মারাবে, ওনার ছেলে 22 বছরের ছেলেকে দিয়ে মারাবে? আপনি আমাকে এটা বলেন, ঠিক? জি জি জি। am i am I logically correct? am I আহ, logically correct? হ্যাঁ, যে ওই কথা বলছেন? সময় তো এগুলা অনেক কিছুই মানে সেই সময় হয়েছে। না, সো আমার ভাইয়ের ট্রায়াল হয়েছে। আচ্ছা, আরো একটা কথা বলি, আমার ভাইয়ের ট্রায়ালের সময় তখন একটা আইন এনেছিল জানেন, in the court of law, in the court of law, I'm sure you people are educated people, you will know, শোনা কথা is not accepted. আমি জি। শুনেছি কাকে কান নিয়ে গেছে, it is not accepted, but in এই ট্রায়াল গুলোতে কিন্তু শোনা কথা was also accepted. So হ্যাঁ আপনি আমাকে ওই যে বলেন, সাক্ষ্য আইন, যেটাকে সাক্ষ্য আইন বলা হয়, সাক্ষ্য আইনটাকে বদলানো হয়েছিল যেটা আমরা জানি। এক্স্যাক্টলি আপনি আমার কথার কি বলতে চাচ্ছি, হ্যাঁ। সো এনিওয়ে, আমি তো এখন আমার ভাইয়ের বিচার, এখন সেদিন আমাকে বলেছে আপনারা এই ব্যাপারে কেস করেন, এই করেন। আমি বলছি হ্যাঁ, আমি কেস করতে পারি, সবকিছু করতে পারি, আমার ভাই তো আবার জীবিত হয়ে আসবে না।
হোয়াট ইজ লস্ট। আপনি কথা বলেছেন। হ্যাঁ, সো হ্যাঁ এই যে আমার আমাদেরকে ব্র্যান্ডেড ও সো কল, এখন তো মাশাআল্লাহ আল্লাহর রহমতে এই যে দেখেন আপনারা, আপনাদের জানেন ডক্টর সোয়েন্সো লেখে, অমুক লেখে ইঞ্জিনিয়ার, আমাদের কিন্তু পিছনে কিন্তু এখন রাজাকার কিন্তু একটা টাইটেল হয়ে গেছে আল্লাহর রহমতে। ইউনো এটা উপরওয়ালা করে দিয়েছে, আমরা চেষ্টা করি না, এটা হয়ে গেছে যে এখন আমি কে তুমি কে রাজাকার। সো ইট ইজ, সো at least I can proudly say আমার বাবা মারা গেছেন, আমাদেরকে রাজাকার ডাকুক যেটা, কিন্তু আল্লাহর মতো কেউ কিন্তু আমাদেরকে চোর ডাকে না। কোনো ডাকাতি করেছে, কারো জায়গা দখল করেছি, কারো ইয়ে করেছে। তো এটা কিন্তু আজকালকার জমানায় কিন্তু একটা বিরাট একটা অ্যাচিভমেন্ট, হ্যাঁ, আচ্ছা, লোকটাকে শান্তি রাখা। তাহলে আপনি তাহলে আমাদের মানে আপনার সাইডের স্টোরিটা প্লিজ বলেন তো, মানে কি, মানে 71-এ যেই জিনিসগুলা হয়েছে, বিশেষ করে সালাউদ্দিন কাদের চৌধুরীর উপর যেই অ্যালিগেশন গুলা, উই জি অল নো দ্যাট লাইক এটা যে বাইরের রাষ্ট্রের ষড়যন্ত্র ছিল, অ্যান্ড অল দিস কাইন্ড অফ লাইক রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, সো মেনি ডিফারেন্ট থিং যে মানে হয়েছে তখন, সেটা আমরা সবাই মোটামুটি ক্লিয়ার জি এখনো। জি কিন্তু আপনাদের আই ওয়ান্ট টু হিয়ার আপনার সাইড অফ স্টোরি, কারণ একটা এখানে আমি ট্রায়ালের মধ্যে আমি তো সব আপনার বোথ সাইড অফ স্টোরি থাকে। আমরা তো আমি একটু শুধু আমি ইয়ে বলি করি চেতনার আপনাকে। মির্জা স্টোরি ভাই, শুনছি। মির্জা ভাই এখানে আমি জাস্ট একটু ফিল ইন করি। দেখেন আমি, আপনার মনে আছে আপনার ভাইয়ের একটা ইন্টারভিউ আমি দেখেছিলাম, এখানে sorry, এখানে উনি বলছিলেন যে ওনার মানে আপনাদের বাবার কথা বলছিলেন যে হ্যাঁ আমি মরহুম ফজলুল কাদের চৌধুরীর ছেলে, এবং আমার বাবা উনি বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিলেন। এটা আমি ওনার 100%। ইন্টারভিউটা দেখেছি। তো আপনি যদি ওখান থেকে যদি আসতেন, যে কখনো থাকে না যে আপনাদের তো ফ্যামিলিতে আই এম শিওর এই ডিসকাশন গুলো আপনাদের ভিতরে হতো হ্যাঁ যে হ্যাঁ আপনার ম্যাম, বাবা, আমি বলি, আমি যে আপনার আমি বাবা আপনাকে কেন বলি। উনি মানে বাংলাদেশের হ্যাঁ হ্যাঁ স্বাধীনতা চান নাই সেই হ্যাঁ, সময়। আমি আপনাকে এই যে ভেরি ইম্পর্টেন্ট আপনি একটা কথা বললেন, আমি আপনাকে বলি, আমাদেরকে 16ই ডিসেম্বর 1971 মুক্তিযোদ্ধারা আমাদেরকে অ্যাপ্রিহেন্ড করে 16ই ডিসেম্বর আমাদেরকে কর্ণফুলী নদী থেকে আমরা আমরা অ্যাকচুয়ালি নৌকা করে আমরা হোয়াট এভার আমরা উই ওয়ার গোয়িং টুয়ার্ডস কক্সবাজার, একটা আব্বার একজন পরিচিত ওনাদের বাসায় থাকবো। দেন মেবি মাই ফাদার হ্যাড প্ল্যান্স টু গো টু বার্মা, মেবি ফ্রম দেয়ার হি উড হ্যাভ গন টু পাকিস্তান, মেবি, আমি তো ওনার প্ল্যান জানি না, আই ওয়াজ টু ইয়াং আমার সাথে ডিসকাস করবে। সো এনিওয়ে, সো আমার এক্সপিরিয়েন্সটা বলে দিই, এই 71-এর ঘটনাটা আপনাদের কাছে একটা সিনেমার মতো মনে হবে। সো আমাদেরকে মুক্তিযোদ্ধারা, অ্যান্ড লেট মি টেল ইউ, যে ব্যবহার আমাদের সাথে মুক্তিযোদ্ধারা করেছে, ওই এলাকার মুক্তিযোদ্ধারা করেছে, আই এম মাই ফ্যামিলি, আমরা আমরা 3 ভাই ছিলাম, আমার মেজো ভাই, সেজো ভাই, আমি, আমার বোন ছিল আনম্যারিড বোন, আমার আমার মা ছিলেন, আমার স্টেপ মাদার, আমার বাবা। হ্যাঁ, আমাদেরকে যেভাবে দেখাশোনা করেছে, যেভাবে আপ্যায়ন করেছে, উই আর এভার গ্রেটফুল টু দ্যাট এরিয়া মুক্তিযোদ্ধারা, সত্যি করে বলি। হ্যাঁ, আমরা 3 দিন না 4 দিন ওনাদের একজন চেয়ারম্যানের বাসায় আমাদেরকে রেখেছিল। সো কি হয়েছিল, আব্বা খাটে শুতো, একজন এসআই খালেক, মানে একজন পুলিশ ছিল, পুলিশ, সে মাটিতে শুতো। সো ওখানকার জানেন তো গ্রামের টয়লেটটা একটু বাইরে থাকে। সো আব্বা ডায়াবেটিক্স, ও টয়লেটে যেতে যখন, সো একদিন রাত্রে আব্বা খালেককে জিজ্ঞেস করে, খালেক, তুমি আমার জন্য এত কেন করছো? সে খালেকে বলেছে, স্যার আমি গরিব মানুষ স্যার, আপনি আমাকে চিনতে পারবেন না স্যার। ওরে না না, তুমি তুমি এত, ওরে না স্যার, আমি আপনার জন্য খেদমত করবোই। কি ব্যাপার, আমার জন্য এত করতেছো, কি ব্যাপার আমি বুঝতেছি না। তো বলতেছে, স্যার তাহলে আপনাকে বলবো? হ্যাঁ বলো। বলে, স্যার আপনি আমার জান বাঁচিয়েছেন। ওই ভদ্রলোক বললো, হ্যাঁ, আমি তোমার জান বাঁচিয়েছি এটা কি করে হতে পারে, আমি তোমাকে চিনি না, তোমাকে জান কি করে বাঁচালাম? বলে, স্যার আপনার কাছে মনে পড়ে স্যার, আমার দেশ হলো স্যার নোয়াখালী, আনোয়ারা থানা থেকে আমি আর্মস নিয়ে পালিয়েছিলাম, তারপর স্যার আমি ধরা পড়ি। তারপর স্যার আমার মা বাবা গিয়ে আপনার সাথে দেখা করে, আপনি ইনফ্লুয়েন্স করে স্যার আপনি আমাকে ছুটান। সো আমার বাবা বলেছে যে আপনি হেল্প করেছেন স্যার, আপনি আমার জান বাঁচালেন না। সো আপনি চিন্তা করে দেখেন, মনে হচ্ছে আল্লাহ বোধহয় ফেরেশতা বোধহয় পাঠিয়ে দিচ্ছে ওখানে। ইটস এ মিরাকল। আমাদের প্রত্যেকটা স্টেপ কিন্তু এক একটা মিরাকল। সো দেন হোয়াট হ্যাপেন, এই মুক্তিযোদ্ধারা, তখন তো গভর্নমেন্ট তো ছিল না, আমাদেরকে ইন্ডিয়ান আর্মির কাছে হ্যান্ড ওভার করে। সো আই হ্যাভ টু সে, আপনারা কিছু মনে করবেন না,
I have to say the real story about Indian Army, So we were handed over to the Indian Army. Believe it or not, Indian Army, I salute them for the discipline and the behavior they showed to us. I'm telling you. I have to say, আমার কাছে আমি আল্লাহর কাছে দায়ী থাকবে আমি সত্যি কথা যদি না বলি। So they treated us like a VVIP, Indian Army, and there was a colonel, and I have to mention his name, Colonel Amar Asar. এটা চিটাগং মেরিন একাডেমি, মেরিন একাডেমিতে আমাদেরকে হ্যান্ড ওভার করে। সো এখন একটা তার আগে একটা কথা বলে দিই। সো যখন হ্যান্ড ওভার করলো, ওখানকার পটিয়ার একটা MCA ছিল আবু সালে, হি ওয়াজ দেয়ার, ওখানে বসেছিল, আমরা সবাই এক কামরায় বসেছিলাম। সো আবু সালে ওখানে ইয়াং MCA, তখন মেম্বার অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি। তো সে আব্বার সামনে সিগারেট খাচ্ছিল, আর আব্বা একটু 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 রাশভারী লোক ছিলেন, হ্যাঁ। সো এনিওয়ে, সো আব্বা 10-15 মিনিট একটু টলারেট করলো, চিল্লারি একটা ডাক দিল ইন্ডিয়ান আর্মি অফিসারকে, অফিসার, can I have a word with you? So he comes and he says, officer, is there any other room in this building? But yes, sir, there is. Is it possible if I could be shifted to that room? But why, sir? Are you having problem over here? Oh, no, this young man, his older brother is Professor Abu Sufyan. He will not smoke in front of me. He is smoking and talking rubbish. I am not liking it. So Abba দেখেন, he is a prisoner. Abba prisoner এই ধরনের কথা বলছে, হ্যাঁ। So Indian Army officer আমার বাবাকে কি বলেছে জানেন? খুব সুন্দর একটা কথা বলেছে। Sir, should I tell you something, sir? Abba বলছে, what? Sir, some are brought up and some are dragged up, sir. কি? Some are brought up and some are dragged up. আব্বা একটা অটো হাসি দিল, হ্যাঁ। আব্বা বলল, young man, I have learned something from you, হ্যাঁ। So Indian Army officer, young major, sir, I'm taking care of them. ওদেরকে কিন্তু ঘরের থেকে বের করে দেয়। So আমরা শুধু একাই, আমরা শুধু ফ্যামিলি। So রাত্রেবেলা কর্নেল সাহেব আসলেন, আব্বাকে এসে বলল, স্যার, I need to ask you a question. What is the question? Sir, why did you support Pakistan? Why not the Bangladesh movement? আব্বা কিন্তু 2 সেকেন্ডও নেই, উনি উত্তরটা দিয়ে দিয়েছে, because I did not want to be enslaved by the Indians. মুখের উপর, because I did not want to be enslaved by the Indians. Right on his way. And this Indian Army officer was totally taken aback, and he was very respectful, and he took care of us. আর আমাদের সাথে খুবই ভালো ব্যবহার করেছে। Then we were shifted to the naval base in Chittagong. ওখান থেকে আমাদেরকে নিয়ে আসে চিটাগং ক্যান্টনমেন্টে। সো চিটাগং ক্যান্টনমেন্টে আমাদেরকে একটা বাসায় রেখেছে, ইন্ডিপেন্ডেন্ট একটা বাসা। উই ওয়ার ফ্রি টু গো অ্যারাউন্ড। সো তার এই একটু অ্যাবাউট 1 minute 2 minutes ওয়াক, পাকিস্তান POW রা ছিল, পাকিস্তানি ব্রিগেডিয়ার ছিল, ওখানে কমোডোর ছিল, ওখানে ছিল। সো উই ওয়ার ফ্রি টু টক টু দেম। সো আব্বা এখানে লোনলি, ওখানে গিয়ে আব্বা আড্ডা মারতো। সো কি হয়েছে, একবার আমি ওখানে গিয়েছি, পাকিস্তানি ব্রিগেডিয়ার আর ব্যাটম্যান ছিল, একটা পাঠান না পাঞ্জাবি নাকি। সো আমি দেখি সেই বিছানার মধ্যে শুয়ে আছে, আর ইন্ডিয়ান সোলজার গুলো মাটিতে শুয়ে আছে। আমি ওকে বললাম, হ্যাঁ ये क्या बात, आप चारपाई में है और उन लोग मट्टी में है? আমাকে সে কি বলেছে জানেন? সে আমাকে বলেছে, মাথা তো মোটা। क्यों? ये हमारा मुल्क है, हमारा अफसर ने बोले उसके लिए हमने हथियार छोड़ा, हम ही तो चारपाई में लेंगे, हैं, और नहीं तो हम शहीद हो जाते। সো সে বলতেছে, আমি দেশ, আমি তো পিছনে থাকবো, সে তো মাটিতে থাকবে কি। সো মাথা তো একটু মাশাআল্লাহ তো জানেন তো ওরা, whatever it is. So we stayed in the cantonment till 22nd of February 1972. 22nd of February 1972 পর্যন্ত আমরা কিন্তু ক্যান্টনমেন্টে ছিলাম, চিটাগং ক্যান্টনমেন্ট। বাট we were very free to go to places. আমাদের আত্মীয় স্বজনরা আসতো বাসায়, আমাদের বাসায় দেখা করতে। আমরা CMH, আব্বা ইনসুলিন নিতে CMH ওখান থেকে আনতাম। we, to be honest, I have to say we were really well taken care by the Indian Army, and we got very friend. আমরা তো ইয়াং ছিলাম, সো ইন্ডিয়ান আর্মির সাথে ওই সোলজারদের সাথে গল্প করতাম, they were very nice to us. I have to say that. I would be very ungrateful not to say they were a disciplined force, so they took care of us. That's all I can say. I have to say. Then 22 February আমাদেরকে আনে ঢাকায় বাই রোড। আমরা বাই রোড আসি, বাই রোড।
সো রাতের 22শে ফেব্রুয়ারি রাতের 11 আমাদেরকে ঢাকা ক্যান্টনমেন্টে একটা বাসায় আমাদেরকে রাখে। রাতের 11টা-12টার দিকে বাংলাদেশের পুলিশ আসে, একজন এসপি সাহেব, ওনার নামটা আমার ঠিক খেয়াল নেই, উনি আসলো। সো ইন্ডিয়ান আর্মি হ্যান্ডেড ওভার আমার বাবাকে হ্যান্ড ওভার করে বাংলাদেশের পুলিশের কাছে। আর আমরা চলে যাই আমার ফুপুর বাসায়। আমার ফুপুর বাসায় আমার ফুপু হলো, আপনারা নাম শুনেছেন, আপনারা আমার ফুপা হলো মিস্টার আব্দুল হক, উনি এরশাদ সাহেবের, ওনার সিলেট বাড়ি। আমার ফুপুর আরোগ্য নিকেতন বলে একটা নার্সিং হোম ছিলেন মালিবাগে, ওখানে আমরা যাই আমার ফুপুর বাসায়, আমরা ওখানে ছিলাম। সো আমার বাবাকে নিয়ে, সো আমার বাবাকে যখন নিয়ে যায়, সো আমরা তো জানি না ওনার কি অবস্থা। তো ওনাকে কিন্তু কোনো আপনারা জানেন কিনা ওনাকে কোনো ডিভিশন দেয়নি। ডিভিশন মানে হলো মানে আপনি নিশ্চয়ই জানেন ক্লাস, বিশেষ সুবিধাপ্রাপ্ত যারা কয়েদিরা থাকে নাকি, বিশেষ সুবিধাপ্রাপ্ত, রাইট, হ্যাঁ, যারা একটু, হ্যাঁ। সো ওনাকে আমার একজন পুলিশ এসেছে আমাদের কাছে, ওনাকে ডিভিশন দেয়নি। ওটা কি হয়েছে, ওনাকে বলেছে আপনি একটা দরখাস্ত লেখেন আপনাকে যেন ডিভিশন দেয়। মাই ফাদার রিফিউজ। তোমার সরকার কি জানে না আমার স্ট্যাটাসটা কি, আমি কোথায় থাকা উচিত? হ্যাঁ, তো আমি মাটিতে আছি, নো প্রবলেম। আমাদের রসুলও কিন্তু মাটিতে থাকতো, তো আমি ওনার উপরে না। হ্যাঁ, তো উনি দরখাস্ত লেখেন নাই। তো আমরা অ্যাজ ফ্যামিলি, উনি জানে না যে আমরা লিখেছি, আমরা লিখে ওনাকে ডিভিশন দিয়েছিল। তো আমার আপনার দিস আর সাম অফ দ্য এক্সপিরিয়েন্স। তারপর আমি অ্যাকচুয়ালি ছোটকাল থেকে একটু দুষ্ট ছিলাম। তো আমার একটা এক্সপিরিয়েন্স আপনাদেরকে বলি, আমি খুব দুষ্ট ছিলাম। সো আমরা পরে ইয়ে থেকে মালিবাগ থেকে আমরা আজিমপুরে যাই। আজিমপুরে চায়না বিল্ডিং এর গল্লির নাম শুনেছে কিনা জানি না, 144 চায়না বিল্ডিং এর গল্লিতে থাকতাম। তো আমি খুব দুষ্ট ছিলাম। তো সো আমি কি করেছি, একদিন পুরো জেলখানাটাকে কিন্তু আমি রেকি করি, পুরোটা রেকি করি, মানে দেখি কোথায় কি আছে। আমাদের যে মানে নাজিমউদ্দিন রোডের যে জেলখানাটা, রাইট, সেন্ট্রাল জেল যেটা, আমি পুরো রেকি করি। সো আই এম জাস্ট শেয়ারিং দিস উইথ ইউ, পুরোটা রেকি করি। তো একদিন আব্বার সাথে দেখা করতে গেলাম, আব্বাকে বললাম আব্বা আপনি কোন বিল্ডিং এ আছেন? তো আব্বা বলছে কেন? আপনি বলেন না কোন বিল্ডিং এ আছেন আপনি। বলছে আমি এই বিল্ডিং এ। আমি বলছি কালকে 3টার সময় আপনার জানলা দিয়ে দেখবেন আমি এসেছি। আব্বা বলছে, আব্বা আমার দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, বলছে তুই আসবি? আমি বলছি হ্যাঁ, আপনার জানলা দিয়ে ওয়ালের উপরে আমি থাকবো, আপনি দেখেন। সো জেলখানায় সেন্ট্রাল ওই নাজিবুর রোডের জেলখানায় দের ইজ এ ইনার ওয়াল এন্ড দের ইজ অ্যান আউটার ওয়াল একদিকে। আচ্ছা, বিটুইন দ্য টু ওয়ালস ওখানে চাষবাস করে, ওখানে মানে গরু রাখে, মানে ফুলকপির ইয়ে হয়, অল দিস থিং। আর ওখানে পুলিশের ব্যারাক আছে, আর ঠিক ওদিকে ডিআইজি সাহেবের বাসা। সো আমি কি করেছি, আর ওই এরিয়াটা ঢুকতে হলে একটা মোশন নিয়ে ঢুকতে হয়, অ্যাজ ইফ পুলিশের কোনো আত্মীয় যাচ্ছে। মানে আপনি যদি ঘাটটার এদিক করে না, পুলিশে ধরে ফেলবে। সো আমি তো পুলিশের নাতি, সো আই নো হাউ টু এন্টার দ্যাট প্লেস। ওকে, সো আমি একটা মোশন নিয়ে চলে গেলাম। চলে গিয়ে একটা খড়ের পাশে, ওই যে আপনি খড় বুঝেছেন তো, গরুকে খড় খাওয়া, ওটার পিছনে আমি দাঁড়ালাম। সো আব্বাকে ডাকবো, তো সো আমি কি করে ডাকবো, আব্বার নাম ধরে ডাকবো কিনা, সো আমি বললাম বিসমিল্লাহ করে ডাকলাম, আব্বা আব্বা করে চিল্লালাম। সো অন্যান্য প্রিজনারদেরকে বোধহয় আব্বা বলে রেখেছে আমার ছেলে এখানে আসবে। সো আব্বা আসলো জানলা দিয়ে আসলো। হ্যাঁ, আর জেলখানার জানলা কিন্তু বেশ বড়। সো আব্বার সাথে 1 মিনিট 2 মিনিট, সো আই মাস্ট সে, এই কথা বলতে বলতে দেখি একটা পুলিশ খাপ করে এসে আমাকে ধরলো, হাত ধরলো। সো আমি এখন বলবো কিনা জানি না, এটা আমি বলেই ফেলি। সো আমার পকেটে 2 টাকা ছিল, 2 টাকা ছিল। হ্যাঁ, তো আমি বাসে করে যেতাম ওই চকবাজার থেকে ওখানে ইয়েতে আজিমপুর, ওখানে নেমে যেতাম। আচ্ছা, নয়ারহাটার বাস আপনার কাছে, আপনারা শুনেছেন কিনা জানি না, হ্যাঁ, মুড়ি টিনের মতো ওগুলো করে আছে। তো আমার কাছে 2 টাকা। সো হোয়াট আই হ্যাড টু ডু সামথিং। তো আমি কি করলাম, টাকাটা 2 আছে, ওনাকে 1 টাকা দিলাম, পুলিশটাকে, সো এন্ড হি ওয়াজ গ্ল্যাড, আমাকে ছেড়ে দিল। সো আমি আবার 2-3 মিনিট আব্বার সাথে, আব্বা কেমন আছে একটু কথা বলে চলে আসলাম। তো আমি কিন্তু অনেক ইয়ে ছিলাম আর কি, একটু দুষ্ট ছিলাম আর কি। তো তারপরে যখন যেতাম, পুলিশরা ইউজ টু নো দ্যাট আমি আসছি। সো আমার থেকে দে নেভার টুক এনি কোনো সময় কোনো টাকা নেই, দে উড অ্যালাউ মি, দে ওয়ার ভেরি নাইস টু মি, আই হ্যাভ টু সে। সো ইন দ্য মিন টাইম একদিন আমার একটা এক্সপিরিয়েন্স বলি। আব্বাকে দেখা করতে গেলাম, আমি বললাম আমার বাবাকে
একজন পুলিশের সম্পর্কে, আব্বা এই পুলিশটা কিন্তু খুব ভালো। আব্বা আমার দিকে তাকালো তাকালো, আব্বা বলছে, শোন, তোর কাজ আছে, তুই কাজ আদায় কর, এত ভালো খারাপ বলার দরকার নেই। মনে রাখিস তোর দাদাও কিন্তু পুলিশে ছিল, পুলিশের কিন্তু মামার বাড়ি নাই। এই কথাটা বলেছে। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তো পুলিশের মামার বাড়ি নাই, তোর কাজ আছে পুলিশের মামার বাড়ি নাই। সো ওয়েল, এনিওয়ে, আই গেস, এনিওয়ে, সো এটা জাস্ট ব্রিফটা বললাম। সো জি, এনিওয়ে আচ্ছা, আমার তাহলে আমি একটা কোয়েশ্চেন করতে চাই, যে আপনি এর আগেও করতেছিলাম যেটা, যে শেখ মুজিবুর রহমান সাহেবের সাথে আপনার কয়েকবার দেখা হয়েছে, ওই স্টোরিগুলো জি, যদি একটু বলেন। আমাদের বাসায় জি। উনি চিটাগং হ্যাঁ, গেলে আমাদের বাসায় আসতো। আচ্ছা, হুম। আচ্ছা, তো আপনার এক্সপিরিয়েন্স কি ওনার সাথে একটু এটা কি বলেন। মানে আচ্ছা, দেখেন, স্বাধীনতার পরে কি কখনো এসেছে বসে চিটাগাংয়ে? না না, স্বাধীনতার পরে না, আমাদের বাসা যায়নি। স্বাধীনতার পরে তো বললাম ওনার সাথে, আমার সাথে একবার দেখা হয়েছে, যেদিন আব্বার মারা গেছে। তারপর আমার দুই ভাইয়ের সাথে ওনার সাথে দেখা হয়েছে বুদ্ধ দুইবার ওনার বাসায় গিয়ে দেখা করেছে শেখ সাহেব। দেখেন, শেখ সাহেবের কথাই বলি, লেট মি টেল ইউ, শেখ সাহেব, টু দ্য বেস্ট অফ মাই নলেজ, আমি তো অনেক ইয়াং, হোয়াট এভার, টু দ্য বেস্ট অফ মাই নলেজ, ওনার ওনার ব্যাপারে আমার নিজের একটা বলি, হি ওয়াজ, দেখেন, এই যে ওনার সাথে আমি দেখা করেছি, আমার ভাইরা দেখা করেছে, ওই আমলে হি ওয়াজ দ্য নাম্বার ওয়ান পার্সন। আপনি তো এখন তো চিন্তা করতে পারেন না ওনার মতো লোকের সাথে এখন দেখা করা। আপনি আমার কথাটা বুঝতেছেন কি বলতে চাচ্ছি? সো জি। he was a politician, and he was a politician, and উনি তো মানুষজনের সাথে so আমি মনে করি he was a different person altogether. If you want to compare the present and the past, there is a hell of a lot of a difference. I mean, it is miles of difference. It is not only few yards or what, it's miles of difference. আর একটা জিনিস আপনার কাছে মনে রাখতে হবে, he belonged to the old school of thought. আপনি আমার কথা বুঝেছেন? হ্যাঁ, জি। so his mentality was different, but উনি পলিটিক্যাল ভাবে কি করেছে, that I don't want to comment. I'm not in a position to comment what he did and what not. But as far as we are concerned, he was very affectionate towards us. মানে আমার ভাইরা যখন গিয়েছে, he was very affectionate. আমি যেদিন গিয়েছি, আমার বাবা যেদিন মারা গেছে, he met us. উনি আমাদের সাথে দেখা না করলেই তো পারতো আমার সাথে। হ্যাঁ, এখন তো আপনি তো গণভবনের রাস্তা দিয়েই তো হাঁটতে পারবেন না। আপনার কথাটা বুঝছেন? আমরা তো 32 নম্বরে গিয়েছি। আমি 32 নম্বরে গিয়েছি 18 জুলাই 1973। 18 না, জুলাই কিন্তু I এটা met তো him. ওনার পজিটিভ সাইডে আসে, যে উনি অনেক স্বজন প্রীতি মানে করতেন, কিন্তু ওইটা ওনার নেগেটিভ সাইডেও চলে যায়, কারণ ওনার কাছে কেউ গিয়ে কিছু বললেই উনি মানে ওটা দিয়ে দিত বা করতো, বা নিজের স্বজনকে, যেটা ওনার একটা মানে খুব বড় একটা অভিযোগ ছিল, যে অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে, লিডার হিসাবে হ্যাঁ, উনি কিরকম ছিলেন এটা তো আমরা জানি, বাট না, আমি সত্যি করে বলি, আমি ওটা অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আর হিসেবে আমি পার্সোনালি ওটার ব্যাপারে আমি কমেন্ট করতে পারি না। আমি জানি না, আমি কমেন্ট করব না। হ্যাঁ, উনি রাজনৈতিক ভাবে দেখেছি, বাট ওনার পলিটিক্যাল স্ট্যান্ড ডেমোক্রেসি থেকে অটোক্রেসি এসেছে, এসব আই ওয়াজ টু ইয়াং, এন্ড এখন দেখছি, বাট আই ডোন্ট ওয়ান্ট টু মেক এ কমেন্ট অন দ্যাট। আই এম সরি, আই উড নট বি, আই এম না, নট না, ফিট টু দ্যাটস মেক ফাইন, ওটা আমরা জানতেও চাই না, দ্যাটস ওটা হ্যাঁ, উই অল তো নো আমাদের হোয়াট এভার দ্য আমাদের হিস্টরি। এই যে আমার ভাইয়ের রাজনীতি শুরু হলো, হি ওয়াজ অনলি 30 ইয়ার্স ওল্ড। 1979 আমার ভাইয়ের রাজনীতি শুরু হয়, উনি আচ্ছা। আসার পরে 79-এ। উনি নমিনেশন দেন মুসলিম লীগ থেকে। আচ্ছা, উনি 3 জায়গা থেকে ইলেকশন করেন, 2 জায়গায় জিতেন। এক জায়গায় যেটা ডিফিট খেয়েছে, ওটা ফর রিজনস, ওটাও হতো না। কিন্তু এটার সাথে আমি বলতে চাই, ওনার প্রথম ইলেকশনটা ছিল বাপের নাম বিক্রি করে। আপনি কথা বলতেছেন? কিন্তু দ্বিতীয় ইলেকশন ওনার নিজের মেধার উপর করেছে, ওনার নিজের ক্যাপাসিটির উপর করেছে। হ্যাঁ, প্রথমবার কিন্তু বাপের নামে করা যায়, দ্বিতীয়বার কিন্তু বাপের নামে করা যায় না। দ্বিতীয়বার নিজে কি করেছে ওইটার উপর করা যায়। সো হি বিকেম এন এমপি এট দ্য এজ অফ 30, and he was in the opposition
অপোজিশন। সো আর আরেকটা আপনাদেরকে বলি, 1991-92-তে যখন খালেদা জিয়া যখন প্রাইম মিনিস্টার হলো, এরশাদ সাহেব যাওয়ার পরে, আমার নিজের একটা ঘটনা বলি, আমার নিজের। সো তখন আমার ভাই এনডিপি করেছিল, উনি আবার অপোজিশন। তখন হাসিনার সাথে বেশ, অপোজিশনের সাথে বেশ প্রেম, মানে অনেক, বাবারই বাবা, ভীষণ মানে সো একদিন আমি ওনার বাসায় গিয়েছি, আমাকে এসে বলছে, দেখ দেখ, আমাকে হাসিনা বলেছে বিএনপির সাথে নেগোসিয়েট করতে, কি করতে আমি ডোন্ট নো। আমি বলতে মাশাআল্লাহ, এটা শুনে তো খুব খুশি হলাম। তো আমার ভাইকে আমি বললাম, আমি বলছি ভাইজান দেখো, একটা কথা বলি তোমাকে, স্বাধীনতার চেতনা হলো বাংলাদেশ আওয়ামী লীগ, আর স্বাধীনতার উত্তেজনা হলো বিএনপি, আর তুমি হলো স্বাধীনতার বেদনা। এখন কি যে হবে আল্লাহই মালুম। বুঝেছেন? একটা হলো চেতনা, একটা হলো উত্তেজনা, আর একটা তুমি হলো বেদনা। এখন এখানে ভাইজান আমি কি তাহলে আপনাকে একটা প্রশ্ন করব, কারণ আমরা ধরুন, আমি তো যেহেতু ওই সময় আমি নিজে টিনেজার, 90s এর কথা বলছি, বাট আমার মোটামুটি, আমি যেহেতু তখন থেকে রাজনীতি সচেতন ছিলাম, আমি পেপার পত্রিকা পড়তাম, টিভি দেখতাম, জি সংসদে এগুলো আমি দেখতাম। আমি কিন্তু দেখেছি সেই সময় আপনার ভাইয়ের সাথে শেখ হাসিনা অত্যন্ত, তাদের একটা হ্যাঁ হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল। তারা সব সময়, হ্যাঁ তারা দেখতাম কথাবার্তা খুব হাসি হ্যাঁ খুশি, হ্যাঁ সবকিছু হ্যাঁ করছেন, এক এক টেবিলে বসে ওনারা আলোচনা করছেন, হ্যাঁ হ্যাঁ সবকিছু রাইট করছেন। হ্যাঁ তারপরে জি উনি তো 96 এর ইলেকশনের আগে দিয়ে উনি মনে হয় বিএনপিতে জয়েন করলেন। জি তারপরেও কিন্তু ওনাদের ভিতরে আমি সব সময় দেখেছি, তার ওই সময় ইভেন 96-এ যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, বিএনপি জি তখন অপোজিশনে, তখনও জি কিন্তু আমি দেখেছি যে তাদের ভিতরে খুব সুন্দর কথাবার্তা হয়, সংসদেও হ্যাঁ, তারা বেশ আহ আহ, খুবই, ভেরি আমি ভেরি ভেরি বলবো, ভেরি ভেরি, ইংরেজিতে বলে ভেরি ভেরি সিভিল রিলেশনশিপ। এক্স্যাক্টলি। তারপরে আস্তে আস্তে এই এই সম্পর্কটা কখন এমন পর্যায়ে গেল যে শেখ হাসিনা এতটাই প্রতিহিংসা পরায়ণ হয়ে গেলেন যে আপনার ভাইয়ের তখন এই যে বিভিন্ন আমি রকমের মামলা আমি টামলা দিয়ে, যুদ্ধাপরাধী আমি দিয়ে দিয়ে, আপনাকে বলি, কারণ উনি আমি যতটুকু, কারণ উনি তো ভাই 96-এ ক্ষমতায় ছিল, তখন কিন্তু হ্যাঁ, এরকম আপনার ভাইকে এই যে মানে যুদ্ধাপরাধী বা এই রকমের এত, এই ধরনের কথাবার্তা কিন্তু তখন ওঠে নাই, এটা কিন্তু উঠেছে আরো না পরে। না না, আমি বলি আপনাকে, আহ, এখন এখানে আসতে হয়। আপনাদের কাছে মনে পড়ে অনুপ চেটিয়ার কথা? জি জি। জি। উলফা উলফা নেতা। উলফা নেতা। আপনার কাছে মনে আছে ওই যে উলফা? হুম, আচ্ছা, উলফা নেতা। এখান থেকে শুরু হয়। মাই ব্রাদার অপোজ রিলিজ অফ অনুপ চেটিয়া। আপনি আপনি ভালো করে শুনতে পাচ্ছেন নিশ্চয়? So জি he opposed in the parliament. He opposed in the parliament. So that is when I would say the death warrant started from the other side. হুম হুম, This is this is this is what my way of thinking. This is what happened. Ami mone kori. You understand? This is what it is. Since then, আমার ভাইকে ইন্ডিয়ানরা আমার ভাইকে ভিসা দিত না, and all these things. So anyway, it doesn't matter. ইন্ডিয়ান না গেলে কি হয়ে যায়? So so that is the spark. This is my way of thinking, and my brother also thinks it that way. He also thought of it. So this is what has started. অন্য কোনো ইয়েতে না। আপনি 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 একটা জিনিস বলি, দেখেন, আপনারা বিদেশে আছেন, ইউ পিপল আর কনসার্ন অ্যাবাউট বাংলাদেশ এন্ড এভরিথিং। শুনেন, এই যে আমরা, আপনাদেরকে আরেকটা কথা বলি, আপনারা মুচকি নিশ্চয় হাসবেন। ফজলুল কাদের চৌধুরীর কোন ছেলে এবং নাতনি কোনো অবাঙালি বিয়ে করে নাই। জি হ্যাঁ, ওনারা অনেকে বাঙালি তো দেখায় তো। হ্যাঁ, সো আমি জাস্ট বলতে চাচ্ছি, আমরা কিন্তু we were born here, inshallah we will be buried here. I hope and pray to Allah I should be buried here. So হুম ওই যে আমরা কিন্তু মানুষকে দেখাবার জন্য আমরা বাঙালিত্ব করতে হয়। I am a বাঙালি, আমার কাছে I don't have to সার্টিফিকেট তো দেখাতে হবে না আমার কাছে জি যে জি। আমি বাঙালি না। আচ্ছা, তো সেম লাইনে কোয়েশ্চেনটা করি, যেটা আমরা অলরেডি আলোচনা করছি, যে শেখ হাসিনার সাথে যে বিয়ের একটা সম্পর্কর যে রুমারটা আছে, সেটা নিয়ে একটু যদি আমাদের বলতেন। আচ্ছা, সত্যি করে বলি, to the best of my knowledge, I have never ever heard this. I have never ever heard this. It is, it is not true. It is totally not true. It is totally not true. আর আমার ভাইয়ের, আমার ভাই পছন্দ কিন্তু অত খারাপ না। কথা বুঝেছেন কি বলছি? কি জি জি হ্যাঁ,
So, আর বলছি তো, আমরা কিন্তু ওই যে আমার নানা বলতো আমরা হাড্ডি দেখে কিন্তু বিয়ে করি, কথা বুঝছেন? হ্যাঁ। সো দেখেন, আমি ফর এক্সাম্পল আমার নিজের কথাই বলি, আমার ভাইয়ের কথা বলি, মোটামুটি এভরিবডি শ্বশুরবাড়ি কিন্তু মোটামুটি চেনা। সাপোজ আমার নিজের কথাই বলি, আমি আবার বিয়ে করেছি, আমি আবার কি করেছি, ডক্টর মনজুরের খোদার মেয়ে, ডক্টর কুদ্দুসের খোদার নাতিকে, কথা বুঝছেন? আমরা কিন্তু ইউএসএ আই এম হাই নোজড অর হোয়াট এভার, একটু সিএসআরএস খতিয়ান দেখে একটু করি আর কি, কথাটা বুঝছেন কি? হ্যাঁ। সো আপনারা জানেন তো সিএস খতিয়ান, বিএস খতিয়ান, আর্টস, তো একটু একটু না দেখে এটা হয়ে এসেছে। সো আমাদের মেন্টালিটি ওই ধরনের আর কি। হ্যাঁ। সো আমার ভাই ওদিকে চোখ দিবে, আই ডোন্ট থিঙ্ক সো, আই রিয়েলি। আর বন্ধুর বড় বড়োর উপর চোখ দিবে, ও অত নোংরা আমার ভাই ছিল না, আমার কাছে মনে কিন্তু হয়। তখন তো শেখ মুজিবুর রহমান নাম্বার ওয়ান নেতা, ঠিক আছে, তো হ্যাঁ, সেটা তো একটা মানে থাকার কথা আর কি ওইরকম। হ্যাঁ, না, নাম্বার ওয়ান নেতা, দ্যাটস ফাইন। না না, আমি বলছিলাম, তো দেখেন, বন্ধুর বড় বোন তো, ওনারও তো বড় বোন, ওনাকে তো বুবু ডাকতো, আচ্ছা আচ্ছা। ওনাকে বুবু ডাকতো তো। হ্যাঁ, হ্যাঁ শি ওয়াজ বর্ন ইন উনি তো 1947, মানে মাই শেখ ব্রাদার হাসিনাতে ওয়াজ বর্ন ইন শেখ 49। হাসিনা বয়সে তার থেকে 2 বছরের বড়। হ্যাঁ, 2 বছর বড়। তো আই এম শিওর আমার ভাই সিনিয়র সিটিজেনকে বিয়ে করতো না, প্রশ্নই ওঠে না। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, না, এটা এটা নাই, ইউ আন্ডারস্ট্যান্ড, ইট ইজ নট, আই ডোন্ট থিঙ্ক সো, আই রিয়েলি ডোন্ট থিঙ্ক সো। হ্যাঁ, এটা আপনাদেরকে আমি ওপেনলি বলি, দিস ইজ আই ডোন্ট নো হু কেম আপ উইথ দিস আইডিয়া। ইউ ক্যান, আপনি ইন দ্য মেইন টাইম নিজাম ভাই থেকে জিজ্ঞেস করতে পারেন। নিজাম ভাই না, এটা আপনার ফেসবুকে খুবই প্রচলিত, এটা আমরা প্রায় প্রায় মানে হ্যাঁ, হ্যাঁ, ধরেন এটা দেখি আমাদের অনলাইন দেখি আড্ডার আমি মধ্যে এই সেদিন কথাগুলো ফেসবুকে হয়। দেখেছি। আমার ভাই নাকি বলছে ওই আঙ্গুলটা দেখাবেন না, ওই আঙ্গুলটা আমার আন্টি পরান, মানে এগুলো অ্যাকচুয়ালি হোয়াট এভার ইট না, ইজ, ইটস নট যখন ট্রু। আপনার বিখ্যাত হয় মানুষ নিয়ে অনেক রুমার টুমার ছড়ায়, হ্যাঁ, আই থিঙ্ক ইটস হ্যাঁ, রুমার লাইক হ্যাঁ। সো দ্যাট। এনিওয়ে, হ্যাঁ। বাট এনিওয়ে, আর বাট রাজনীতিতে সালাউদ্দিন কাজী ইজ আ মিথিক্যাল ফিগার, কিন্তু ওনার নামে বহু সত্য মিথ্যা অনেক স্টোরি আছে। আমি আমি আপনাকে আমার ভাইয়ের একটা কি বলি, আমার ভাই কিন্তু অ্যাকচুয়ালি আই লেট মি টেল ইউ, আমার বাবার পরে কিন্তু হি ওয়াজ লাইক এ ফাদারলি ফিগার টু মি, কথা বলছেন? সো হুম আই এম এভার গ্রেটফুল টু আমার ভাই, আই এম গ্রেটফুল টু হি টুক দ্য হি টুক দ্য লিডারশিপ অফ দ্য ফ্যামিলি। He was, and he and দেখেন, he has been very successful to keeping the family together, কথা বলছেন? আপনি হুম দেখেন, আপনাকে জাস্ট বলি, উনি এমন একজন লোক, এই যে আমার ভাই থাকতো ধানমন্ডি 20 নম্বরে, ওইটা কিন্তু আমার বাপের বাসা, কিন্তু আমার ভাইয়ের বাসা না, কিন্তু আমার বাপের ইনহেরিটেড, বাট ওনার ফ্যামিলি থাকে এখন, এনিওয়ে। সো আমরা কিন্তু, আপনারা জানেন কি, আপনাদের বলি, আমার বাপ মারা গেছে 73-তে, আমাদের কোনো সম্পত্তি কিন্তু এখনো ভাগ হয়নি। সো আচ্ছা আচ্ছা। আমরা যদি আমার বাবার ইনহেরিটেন্স দিকে যদি তাকাতাম, আমরা কিন্তু ব্যবসার দিকে এগিয়ে যেতে পারতাম না। উই নেভার থট দ্যাট আমাদের পিছিয়ে আছে, উই থট উই হ্যাভ টু মেক আওয়ারসেলফ সাকসেসফুল ইন আওয়ার বিজনেস। হুম সো ওই যে ওই জিনিসটা আমাদের মধ্যে ছিল না, দ্যাট লুকিং, মানে বাপের ওই হোটেল দি পাপা, মানে বাপের হোটেলের দিকে তাকিয়ে থাকা, ওইটা কিন্তু আমাদের মধ্যে, ইট হ্যাজ বিন এ ব্লেসিং, ইট হ্যাজ বিন এ ব্লেসিং। সো আমাদের নিজের যোগ্যতার উপর, দেখেন, আমি যখন আপনাকে বলি, আপনারা তো জানেন, আমি যখন আমেরিকায় ছিলাম, আমি কোথায় থাকতাম জানেন? আপনি মনে করেন না যে আমি একটা অ্যাপার্টমেন্টে থাকতাম, আমি ট্রেলার কোর্টে থাকতাম, কি মোবাইল হোমে থাকতাম। আই উইল গিভ ইউ মাই অ্যাড্রেস, 28 শ্যামরক ট্রেলার কোর্ট, কলম্বিয়া, মিজোরি। সো আমি ট্রেলার কোর্টে থাকতাম, কারণ ওটা সস্তা। You know what is a trailer court, okay? হ্যাঁ হ্যাঁ So হ্যাঁ। I am proud that I've been through that. I'm not complaining. And I worked as a waiter in Denny's. Denny's at the restaurant in Chichen. I worked there. I worked in Hill. So I did it. So you see, আমরা তো বলতে পারি আমার বাপের সম্পত্তি বেচা খাব, আমাদের ওই ধরনের কোনো মেন্টালিটি ছিল না। So আমার ভাই was a great leader for the family. He was a great leader. So, and in political, ওনার actually সত্যি করে বলি, ওনার এই অবস্থাটা হয়েছে ওনার স্পষ্ট ভাষার জন্য। ওনার এটা হয়েছে, যেটা উনি স্পষ্ট মুখের উপর তো বলে দিতেন। ওনার মানে হি ওয়াজ ব্রিলিয়েন্ট। উনি কিন্তু আবার আমি যে বলি, হি ওয়াজ এ ভেরি গুড উইকেট কিপার, মানে বলটাকে পাস দিয়ে যেতে দিত না, ধরে ফেলতো উনি। আপনি কথাটা বুঝতেন তো? হ্যাঁ। সো হি ওয়াজ, উনি কিন্তু অনেক লেখাপড়া করতো,
ওনাকে যদি কেউ যদি প্লেনে যদি দেখে, চিট্টগং ঢাকা থেকে চিট্টগঙ্গে যাচ্ছে অথবা এনি যায়, ওনার হাতে কিন্তু অলওয়েজ বই থাকতো। হি রিয়েলি ইউজ টু রিড। ওনার থেকে আমি কিছু শিখেছি বইটির পর। আব্বা তো বই পড়তোই, তো উনি অনেক বই সো ওনার কিন্তু জ্ঞান কিন্তু অনেক। হি ওয়াজ ভেরি গুড। উনি আবার আরেকটা কথা বলে দিই, হি ওয়াজ এ ডিবেটিং চ্যাম্পিয়ন এট নটরডেম আচ্ছা কলেজ। হ্যাঁ, হি আচ্ছা, ওয়াজ এটা এ আমার ডিবেটিং একটা চ্যাম্পিয়ন। পার্সোনাল কিউরিওসিটি থেকে একটা কোয়েশ্চেন করি। উনি তো ওয়াইসি সরি মহাসচিব সেক্রেটারি পদে জেনারেল। জি, সেক্রেটারি জি। জেনারেল জন্যই করছে, তো ওনার বিডটা সাকসেসফুল হলো না কেন? এটা অলওয়েজ আমার মানে জানতে ইচ্ছা করে। এটা 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 সাকসেসফুল হলো না, তা আমি তো ডিটেলসে জানবো না। সো কি হয়েছে এখানে কিন্তু, টার্কি প্লেড এ রোল। Turkey was one of the and as you know, Turkey economically is much stronger in the Islamic world and all that. হুম And হুম মাশাল্লাহ আমাদের এখান থেকে মানে BAL, বাংলাদেশ আওয়ামী লীগ যেভাবে ওয়েবসাইট খুলেছিল আমার ভাইয়ের এগেনস্টে, and I don't know whether that played a role. I really don't know, but it might have an effect. But that is one of the reasons. আমি জানি না, but he traveled many places ওআইসি এর ব্যাপারে। But anyway, হার জিত তো আছে। I don't want to criticize anyone, and আরেকটা কথা বলি, আমাদের দেশে একটা প্রবলেম আছে আমাদের দেশে। আপনি তো রিসেন্টলি ইংল্যান্ডে ইলেকশন দেখেছেন, আমরা কিন্তু গ্রেসফুলি কিন্তু এক্সিট করতে জানি না। জি, আমরা অলওয়েজ। ঢুকতে জানি, গ্রেসফুলি এক্সিট কি করতে হয় কিন্তু এটা কিন্তু না, আমাদের এটা বোধহয়। এটা শুধু প্রধানমন্ত্রী বলে না, যে কোনো ইভেন একটা চাপরাশি বা একটা আপনার হ্যাঁ, অফিসের একটা সে আপনার গদিটা ছাড়তে হয় কিভাবে এটা জানেন না। না, বা আর আপনাদের আর ক্রিকেট খেলোয়াড়দের কথাই বলেন, বা মানে কোন জায়গা থেকে হ্যাঁ, যে মানে হ্যাঁ, শান্তিপূর্ণভাবে সরে আসবো, মানে এটা মনে হ্যাঁ, করে তার বাবার সম্পত্তি এরকম। হ্যাঁ। সো এই যে আপনি দেখেন, আমি জাস্ট একটা ছোট্ট একটা ক্রিটিসিজম করি আপনাকে, যেটা আহ, আহ, এই যে আমাদের আমাদের এখানে রাজনীতির দলগুলো ওনারা কেন বলে না। আমি তো রাজনীতি করি না, কিন্তু আমার মাথায় যদি ঢুকে ওনাদের মাথায় কেন ঢুকে না। এই যে গত প্রধানমন্ত্রী বলেছিল আমার চাপরাশিও 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টারে চড়ে, তাই না? হুম উনি হুম বলেছে কিনা, উনি বলেছেন তো। হুম So, হুম চিন্তা করে দেখেন আমাদের অপোজিশন, মানে আমাদের এখানকার নেতারা একবার বলেছে আপনি চাপরাশিকে চালাতে পারেন, আপনি দেশ কি করে চালাবেন? কি আহ, হুম হুম ওনারা কিন্তু একবার বলেছে? আপনি আমাকে বলেন তো একটু। কেউ বলে নেই। আই ডোন্ট নো। ওনারা ভেরি সিম্পল থিংস, সিম্পল। ইফ ইউ ক্যানট, আপনার চাপরাশি আপনি করতে পারতেছেন না, আপনি দেশ কি করে জিরো টলারেন্স করাপশন করবেন? সো এইসব। আচ্ছা, তারপর আপনি দেখেন আরো একটা জিনিস দেখেন, আপনি নিশ্চয়ই লতিফ সিদ্দিকী সাহেবের নাম শুনেছেন। হ্যাঁ, জি, ওই কাদের কাদের সিদ্দিকীর সিদ্দিকের ভাই। ভাই। জি। হ্যাঁ, হ্যাঁ, মনে আছে লতিফ সিদ্দিকী কেন ওনাকে মন্ত্রী থেকে বাদ দেওয়া হলো? উনি বলেছিলেন জয় $200,000 every month. Do you remember that? ইয়েস, ইয়েস। হ্যাঁ। So you understand, $200,000. Can you imagine? Can you imagine? So এটা তো ওনারা, আমার কথা হলো, ওনাদেরকে লোকমার তো কেউ খাইয়ে দিবে না, আপনাকে তো লোকমাটা ধরতে হবে। ইউ আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ। সো এই যে ভেরি সিম্পল তো এগুলো তো আপনার আপনার এগুলো তো এগুলি এনি লেম্যান would say, what are they doing, what are they talking about? এই যে দেখেন আমাদের এখন এখন বর্তমান দেখেন, এই যে ওর লাস্ট ফিউ ডেজ দেখেন, আমাকে অ্যারেস্ট করা হয়েছিল। আমি বলি আপনাকে, আমি আমি কিন্তু আমার ভাইদের কিন্তু সিনিয়র, কিন্তু আমি হুম হুম ওনাদের আগে কিন্তু আমি জেলে গিয়েছি। কথা বলছো, আমি সিনিয়র ওই হিসাবে আর কি। 97 এর 7ই জুন আমাকে আমার বাসা থেকে উঠিয়ে নিয়ে যায়। কথা বলছেন? হুম সো আমাকে নিয়ে যায়, আমাকে সিদ্ধেশ্বরীতে স্পেশাল ব্রাঞ্চের অফিসে নিয়ে গেছে। নিয়ে গেলে বসলাম, ওখানে আসলো এনিওয়ে। তো আমি সকালবেলা নিয়ে গেল। তো 9টার সময় এসপি সাহেব আসলো ওনার কামরায়, আমাকে বলছে আপনি এখানে কেন? আমি বলতে আমি নিজেই তো জানি না আমি এখানে কেন। বলে আপনি, তারপর বলছে আপনার পরিচয় আমি দিলাম। তোর বাইরে গিয়ে তারপর উনি শুনলো আর কি। তো এনিওয়ে, তারপর 11টার থেকে, আমি এত যে ইম্পর্টেন্ট লোক ছিলাম আমি জানতাম না। 11টা, সাড়ে 11টার দেখি দেখি 6 জনের দল আসলো। ওখানের মধ্যে বোধ হয়, আমি জানি না, ডিজিএফআই ছিল, এনএসআই ছিল, স্পেশাল ব্রাঞ্চ ছিল, কয়েকজন ছিল। ওদের চুলের ইয়ে দেখে বুঝতে পেরেছে ওনারা। সো আমাকে এসে কি বলেছে জানেন? প্রথমে ফার্স্ট কোয়েশ্চেন দিয়ে আস্কড মি, আপনি কোনো পার্টি করেন? আমাকে জিজ্ঞেস করলো। আমি বলছি হ্যাঁ আমি পার্টি করি। কোন পার্টি করেন?
আমি বললাম আমি ব্যান্ড পার্টি করি। কি কি আমি ব্যান্ড পার্টি করি। ওনারা কিন্তু একটু কি 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 করেন? আমি ব্যান্ড পার্টি। বলে না না, আমি ওই কথা বলতে, আমি তো আপনিই তো বললেন আমি কোনো পার্টি করি নাকি, আমি ব্যান্ড পার্টি করি। হ্যাঁ, বলে না কোনো পলিটিক্যাল পার্টি করেন। আমি তো এটাই তো বলবেন আপনি। হ্যাঁ, আমি কোনো পরে আপনি জাতীয় পার্টি করেন? আমি না। জামাত ইসলামী করেন? আমাদের না। তাহলে বিএনপি করেন? আমি না। তারপর আমাকে জিজ্ঞেস করলো আপনি কি আওয়ামী লীগ করেন নাকি? আমি দেখেন ভাই, এখন আওয়ামী লীগ তো তিনটা মিলে একটা হয়েছে, কোনটার কথা বলছেন আপনি? ওটা তিনটা মিলে একটা মানে? আমি টেলিং, আমি মিথ্যা কথা বলছি না কিন্তু, আমি টেলিং ইউ। একটা হলো আওয়ামী লীগ মানে হাসিনা গ্রুপ। আচ্ছা, আরেকটা হলো আওয়ামী লীগ রাজা গ্রুপ, রাজা ছিলেন যে। আচ্ছা, আরেকটা হলো আওয়ামী লীগ মিজান গ্রুপ। আমি তিনটারে যোগ দিলে কিন্তু হারামি হয়ে যায়। কি কি বলছেন? So, and they was totally surprised. I said that to him. Right. Because আমি দেখেছি অলরেডি ঢুকে গেছি যখন, the worst thing will happen, আমি মরে যাব। But আমি কিন্তু because of a political whatever and sense of humor, I was just making fun of them. আপনি সত্যি করে, I was just, তারপর আমাকে বলে যে আপনি কোনো রাজনীতি করেন? আমি তো ভাই দেখেন, আমাকে যদি আপনারা যে প্লেনে করে প্যারাশুট দিয়ে যে চিটাঙে ফেলে দেন, আমাকে কেউ চিনবে না। আমার ভাইয়ের চেহারার সাথে একটু মিলে মেবি প্লেস করবেন। আমার হাইট টাইট হলো আমার 1.5 মিটারে, আমার ভাইয়ের মতো 6 ফুট 2 ইঞ্চি না কিন্তু, আমার বাপ 6 ফুট 3 ইঞ্চি ছিল, আমি কিন্তু 1.5 মিটারে। আমি এটারও একটা কারণ আছে। যেমন আপনাকে বলতে হয়, আপনি হাসবেন, একজন লোক আমাকে দেখে বলছে আপনি অমুকের ছেলে, অমুকের ভাই, মানে আমি বেটে তো, সো এমন ভাবে এটা বললো। আমি বলতেছি হ্যাঁ ভাই। আমি বলছি দেখেন, এটা একটা কারণ আছে। কি কারণ? দেখেন, আমার জন্মদিনে আমার মা মারা যায়, সো মায়ের দুধ খাইনি তো আমার গ্রোথটা হয়নি। আচ্ছা, নাম্বার টুটা কি? আপনি দেখেন, আপনি ঘোড়া দেখেছেন তো? ওটা হ্যাঁ, ঘোড়া দেখেছি, গুড। মানে ঘোড়া আপনি বড়ও দেখেছেন, ছোটও দেখেছেন, লালও দেখেছেন, কালোও দেখেছেন, সাদাও দেখেছেন। হ্যাঁ, এইটাই আমি জানতে চাচ্ছিলাম। কেন? কিন্তু জানেন, ঘোড়ার কিন্তু অনেক হাইট হয়, গাধার কিন্তু একটাই হাইট, একটাই কালার কিন্তু। আমি সেক্ষেত্রে আমি আপনাকে একটু মানে মানে একটু পেছনে নিয়ে যেতে চাই, যেহেতু আপনাদের, কারণ আপনি বলছিলেন যে আপনার ভাইয়ের মামলার ওই ব্যাপারগুলো নিয়ে। তো মানে এটা আপনার, আমি যতদূর জানি আপনার ভাইয়ের ইয়েতেও আমি আমি ওনার ইন্টারভিউ দেখেছি, ওনার পত্রিকা ইন্টারভিউ পড়েছি, যে উনি যেটা বলেছেন যে মুক্তিযুদ্ধের সময় উনি বাংলাদেশে ছিলেন না, বা তৎকালীন পূর্ব পাকিস্তানে ছিলেন না, উনি লাহোরে উনি সম্ভবত ছিলেন। তো এই ব্যাপারে মানে আপনি আমাকে, কারণ আপনি তার ছোট ভাই হিসেবে, মানে আপনি আপনার নিজের দেখা বা নিজের শোনা, উনি কবে গেলেন, কিভাবে গেলেন, কবে আসলেন, এটা একটু আমাদেরকে যদি বলতেন। আমি আপনাকে বলি, if I am if my months if I am not wrong, উনি উনি বোধহয় এপ্রিল মাসে বোধহয় উনি উনি করাচি যান। এপ্রিল মাসে 71-এর এপ্রিলে, 71-এর এপ্রিল, আই থিঙ্ক সো, হ্যাঁ, সামথিং লাইক দ্যাট। এপ্রিল মাসে বোধহয় যান। দেন উনি একটানা থাকেন। তারপর সেপ্টেম্বর মাসে উনি মানে ইস্ট পাকিস্তানে আসেন। হ্যাঁ, কারণ উনি তখন হি ওয়াজ গোয়িং টু লন্ডন। উনি কিন্তু উনার আবার ভেরি ভেরি অ্যাডভেঞ্চারাস। উনি কিন্তু হি ওয়েন্ট টু লন্ডন বাই রোড ফ্রম লাহোর। উনি প্লেনে যায়নি কিন্তু, কি হি ওয়েন্ট বাই রোড। ওনারা তিন বন্ধু ওনারা বাই রোড ফ্রম লাহোর গিয়েছেন, লাহোর। হ্যাঁ, সো উনি এসেছেন, উনি সেপ্টেম্বর আই থিঙ্ক সেপ্টেম্বর। সেপ্টেম্বর মাসে আপনি জানেন তো, বিদেশ যাওয়ার সময় অনেকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দাওয়াত দেয়। হ্যাঁ, সো it just so happened we were also invited, আমরা 4 জন, and we were ambushed by মুক্তিযোদ্ধাস। ওকে, আমরা কিন্তু মাশাআল্লাহ গুলি কানের পাশে দিয়ে গেছে কয়েকবারই, মাশাআল্লাহ। হ্যাঁ, সো we were ambushed, যেখানে খেতে গিয়েছি ওখানে। সো আমাদের ড্রাইভার মারা যায়, and my brother was injured. আমার সালাউদ্দিন ভাই কিন্তু ইনজুর্ড, ভাইজান কিন্তু ইনজুর্ড হয়েছিল, হি ওয়াজ ইন দ্য হসপিটাল। আমি একটা পেপার কাটিং দেখেছি, উনি যে আহত হয়েছিলেন, একটা পেপার কাটিং আমি দেখেছি। So, and then after he recovered, he left for Lahore. From Lahore, he drove down to London all the way. সেটা কোন মাসে লাহোরে জানেন? লন্ডনে বোধহয় উনি স্টার্ট করেছে in the month of October. আচ্ছা, মানে তাহলে মানে সেপ্টেম্বরে তো উনি বেশি দিন থাকেন নাই? না, সেপ্টেম্বরে করাচি থেকে ব্যাক করে উনি বেশি দিন থাকেন নাই?
না না, না না, উনি করাচিতে ল্যান্ড করেছে, করাচি থেকে উনি লাহোর গেছিল, লাহোরে পাঞ্জাব ইউনিভার্সিটিতে ছিলেন উনি। হি ওয়াজ ওকে। এনরোলড ইন পাঞ্জাব ইউনিভার্সিটি ইন লাহোর। হ্যাঁ, মানে ফ্লাই করেছিল করাচি, করাচি থেকে লাহোরে গেছে আর কি। তো উনি ওকে। ট্রান্সফার নেই, তো ওখানে ওখানে এনিওয়ে। সো দিস ইজ হাউ ওনার ওনার ট্র্যাকটা। সো আপনি বলছেন যে এই যে কিছু বলে, উনি উনি কিন্তু উনি ছিলেন না, হি ওয়াজ নট হিয়ার এট অল। তো এনিওয়ে, কি করা, মানে কিছু তো ইয়ে করতে হবে। সো উনি কিন্তু উনি হি ওয়াজ ডুইং হিজ বার ইন লন্ডন। সো এমনকি বললাম তো, শেখ সাহেব যখন গল ব্লাডার, কামাল কি ওনার 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 অ্যাপার্টমেন্টে ছিল, ওনার সাথে ছিল, ওনার সাথে ছিল। সো আমার ভাই, আমার ভাই ওখানে একটা ব্যাংকে চাকরি করতো, একটা ভেরি ইটস এ বুটিক ব্যাংক, ইটস এ বুটিক ব্যাংক নোন, ইটস এ কুইন্স ব্যাংক, ইটস টু বি নোটেড, কুডস অ্যান্ড কোম্পানি, COUTTS। ওটাতে চাকরি আমার ভাইকে দিয়েছে। ওটাও বলে দিই কে দিয়েছে, আহ, আপনারা শুনেছেন নিশ্চয়ই। আপনারা হারুন ফ্যামিলি একটা আছে, ভেরি ফেমাস হারুন ফ্যামিলি, হু ওনস দ্য ডন নিউজ পেপার, জি, ডন নিউজ পাকিস্তানের। পেপার। জি জি জি। আচ্ছা শুনেন, আচ্ছা এটা এটা আমি কোনো একটা কারণে ওনাদের বলছি। তো সম্ভবত একটা ইন্স্যুরেন্স কোম্পানি আছে যেটার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আসছি ওটাতে, আমি আসছি, যেটাতে ইয়ে করতেন, শুনেন কাজ না। করতেন। জি। আচ্ছা, 97-এ, 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 98-এ, সো ওয়ান অফ দ্য হারুনস কেম টু ঢাকা, ওয়ান অফ দ্য হারুনস। আমার ভাইকে টেলিফোন করলো, হারুনের টেলিফোন করলো, আমার ভাইকে জিজ্ঞেস করলো সালাউদ্দিন আছে নাকি, বলছে হ্যাঁ বলছি, আপনি কে, বলতো আমি হারুন। সো ইংরেজিতে। তো আমার ভাই বলতেছে আহ, হারুন, উইচ হারুন? সো উনি বলছে হাউ মেনি হারুনস ডু ইউ নো, উনি বললো। হ্যাঁ, আমার ভাই একটু ভ্যাবা থেকে খেয়ে গেছে, বলছে কে, বলছে আই এম ইউসুফ হারুন, ইউসুফ হারুন। ওনারা তিন ভাই, একটা হলো ইউসুফ হারুন, একটা হলো মাহমুদ হারুন, আর একটা হলো সঈদ হারুন। আচ্ছা, ওনারা তিন ভাই। ইউসুফ হারুন ওয়াজ দ্য ভাইস চেয়ারম্যান অফ প্যানাম আমেরিকান এয়ারলাইন্স, ভাইস চেয়ারম্যান ছিলেন। আচ্ছা, সো আমার ভাই বলতে, আঙ্কেল ইউ আর ইন ঢাকা? ইয়েস, আই এম ভেরি মাচ ইন ঢাকা। বলতে উইচ হোটেল আর ইউ স্টেইং? তা আমার ভাইকে বলে, सलाउद्दीन तुम क्या बकवास कर रहे हो? आई एम स्टेइंग एट द स्टेट गेस्ट हाउस जमुना एज द गेस्ट ऑफ द प्राइम मिनिस्टर। তো শুনতে পেরেছেন তো কি বললাম? অ্যাজ দ্য গেস্ট অফ দ্য প্রাইম মিনিস্টার। হুম, তো মাশাআল্লাহ, রিয়েলি। তারপর এনিওয়ে অ্যাজ এ, সো আপনাকে বলি, এই হারুন ফ্যামিলির একটা ইন্স্যুরেন্স কোম্পানি ছিল, নাম হলো আলফা ইন্স্যুরেন্স, জি জি জি। আলফা ইন্স্যুরেন্স। সো আমার আমার মুরবি চাচা যান শেখ সাহেব, মুজিব চাচা, হি হি actually he was in the payroll of Alpha Insurance, but he was রাইট। never a full-time employee of Alpha Insurance. রাইট। I'm sure you understand what I'm trying to tell you. জি Okay, জি জি জি। so জি he was so ওই যে ওই কারণে ইউসুফ হারুনকে প্রাইম মিনিস্টার গেস্ট হিসেবে যমুনাতে রাখলো। And he met the prime minister, he met the prime minister, আমাদের বাসায় এসে আসলো, আমাদের বাসায় এসেছে উনি, because my father was very close to them, মানে ভালো পরিচিত ছিল। তো এই যে এরাই কিন্তু আমার ভাইকে কিন্তু কুডস এন্ড কোম্পানিতে চাকরি দেয়, কারণ আমার ভাইয়ের পয়সা করে কিছু নাই, বাবা জেলখানায়। তো এনারাই কিন্তু আমার ভাইকে কুডস এন্ড কোম্পানিতে রেকমেন্ড করে কিন্তু চাকরি দেয়, আর নাহলে হতো না। they recommended my brother in that. So ওই যে আপনাকে বলি আমার ভাই তো বেশ মুখরা, তো আমার ভাইয়ের কিন্তু ইংরেজি কিন্তু ইটস ভেরি গুড, আই মিন হিজ ড্রাফটিং অফ লেটার ভেরি গুড। সো ওখানে এই ব্যাংকের ম্যানেজার একদিন ওনাকে বলে, তোমার ইংরেজিতে খুব সুন্দর লেখো তো, তুমি তুমি ড্রাফটিং ড্রাফটিং খুব খুব করো তো। সো আমার ভাই তাকে কি উত্তরটা দিয়েছে জানেন? বলে, স্যার, you learn English from your mother, but I learned it from my teacher. আচ্ছা, তুমি তাহলে তোমার ভাই আমি থেকে আমি ইংরেজি এক্ষেত্রে আরেকটা প্রশ্ন করব যে আপনাদের যেহেতু মানে ফ্যামিলিতে আপনি তো বললেন যে মানে 72-তে মানে আপনারা তো যুদ্ধের পরপরই ইওর ফাদার ওয়াজ অ্যাপ্রিহেন্ডেড, আপনারা নিজেরাও কিছুদিন ছিলেন কনফাইনমেন্টে, তারপরে তো উনি জেলেই ছিলেন, 73-তে উনি জি। জেলেই মারা গেলেন। তো এত কিছুর পরে মানে আপনাদের ফ্যামিলি, আপনাদের কাছে কি কখনো মনে হয় নাই যে ঠিক আছে আমরা আমরা অন্য কোথাও চলে যাই? আপনারা মানে বাংলাদেশে মানে আপনারা থেকে গেলেন কেন? ওয়াই ডিড ইউ নেভার আচ্ছা, লিভ? you know something, আমার ওয়াইফ কিন্তু আপনাকে অনেক পছন্দ করবে, সত্যি বলি।
আমার ওয়াইফ কিন্তু একই কথা বারবার বলে আমাদেরকে, সত্যি করে বলি। আমার ওয়াইফ এই কথাটা, ও তোমাদের উপরে এত কিছু হলো, তোমরা এখানে কেন থেকে গেলে? ইউ হ্যাভ গন থ্রু সো মাচ, ইউর ফাদার ডাইড ইন দ্য প্রেজেন্ট, and not that you people are not qualified, cannot do anything in anywhere in the world or whatever. Why? I don't know. আমি এটা, বিলিভ ইট অর নট, আমাদের একটা, আই ডোন্ট নো, আমাদের একটা নিজেদের, ইভেন টুডে, আমি যদি মারা যাই, আল্লাহ, আমি যে কোনো প্রান্তে যদি মারা যাই, তুমি অনেস্ট, আমি চাই আমার গ্রামের বাড়িতে আমাকে যেন কবর দেওয়া হোক। আমি সত্যি করে বলি, আমার ইচ্ছা। এখন জানি না আমার ছেলে মেয়েরা করবে কিনা, বাট আমার ইচ্ছা। আমার ইচ্ছাটা কেন এটাও বলি, সো দ্যাট বছরে দুইবার না তিনবার যদি যায়, আমার ছেলে মেয়েরা যদি যায় আমার কবরে, যদি যায় জিয়ারত করতে, যদি যায়, ওই গ্রামের লোকদেরকে কিছু না কিছু, 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 1000 টাকা, 5000 টাকা, কিছু না কিছু হেল্প করবে। তো আমার উচিত হলো আমার গ্রামের লোক যেন একটু হেল্প পায়। টু বি অনেস্ট, that is what that is my way of thinking আর কি, এটা আমার থিঙ্কিং। and you know something, I don't know, for some reason we are very much attached to this soil, and moreover, আমরা যাবো কেন? মরলে এখানেই মরি, অসুবিধাটা কি? দ্যাটস ফাইন। আমরা দেশ বিদেশ ঘুরবো টুরবো, মজা করবো, এভরিথিং, বাট আওয়ার রুটস আর হিয়ার। লাইক ফর এক্সাম্পল, আমি এক জায়গায় কমেন্টে লিখেছি একজনকে ফেসবুকে, ইউ নো, উই আর লাইক এন ওক ট্রি, our roots are very deep. We are not like a money plant which can be shifted from here to here. This is where I put it. Not because of any political reason, because I like it. That is the reason, because I have got opportunity to go to America or anywhere. But it is my personal preference. And কেউ কিন্তু যায়নি. I don't know the reason why. I really, I like it. এখানে বন্ধু বান্ধব আছে, এই আছে, and all that. Like for example, আপনাকে বলি, আমার একটা ঘটনা বলি। ইংল্যান্ডে in the mid 70s on arrival visa দিত, on arrival visa, you know, on arrival. So আমি on arrival স্ট্যাম্প করতে 7 days অথবা 15 days. So আমি তো থাকবো না। So আমি কোন সময় পাসপোর্ট খুলে দেখি কয় দিনে দিয়েছে। So it just so happened they gave it for 7 days, and I stayed in London for 11 days. So বের হওয়ার সময় আমাকে ইমিগ্রেশন অফিসার বলে, sir, you've overstayed in London by 4 days. So I looked at him and said, well, you've overstayed in my country for 200 years. Why did you overstay in my country for 200 years? And you know what he said? That answers the question. Bang. So you have to be quite witty in your answer. You know, and এটা কিন্তু এই ধরনের কথা কিন্তু কোনো আমেরিকান ইমিগ্রেশনকে বলবো না, কারণ আমেরিকান ইমিগ্রেশন অফিসাররা যেভাবে বসে আছে, মনে হচ্ছে আমাকে ঘুষাই মেরে দিবে। সেন্স অফ হিউমার নাই, সেন্স অফ হিউমার নাই। এটা আমরা বুঝি, আমরা কানাডিয়ান বর্ডার দিয়ে যখন যাই, উই ফেস দেম অল দ্য টাইম, নো সেন্স অফ হিউমার এট অল। আচ্ছা, তাহলে আপনি মানে একটু কোয়েশ্চেন করি, যে এই লাইনে আপনি কথা বলতেছিলেন যে আপনাদের যে এত মানে এই যে শাহবাগ আন্দোলন হলো, এটা সেটা, তারপর এই 15 বছর যেই ধরনের চেতনা ইন্ডাস্ট্রি এবং এইরকম যেই মানে একটা ফ্রেন্সির মতো আপনার, তো ইউ গাইস প্রবাবলি ফেসড আ লট, লাইক যখন 71-এ আপনার বাবাকে জেলে রাখছে, আপনাদেরকে গালাগালি করছে, তারপর এবং এই লাস্ট 15 ইয়ার্স মানে কি হাউ ওয়াজ আপনাদের কি রকম, মানে হোয়াট ডিড ইউ? আপনাদেরকে বলি, লাস্ট 15 to 16 years, whatever time you say, it was, I would say it was quite traumatic, কারণ I have never shown my family that what is going through me. কখন who is going to come to my office, কি হবে না হবে, you know, all these things. কিন্তু জানেন, আমি আপনাকে বলি, it is আমাদের ওই একটা ঘটনা কি জানেন, আপনারা শুনেছেন কিনা জানি না, ওই আমাদের দেশে চিটগংয়ের একটা কথা আছে, যে নাকি মদ খায়, আফিম খায়, অল সর্টস অফ ড্রাগ খায়, ওরা নাকি মশার কামড় দিলে নাকি মশা নাকি মরে যায়। কথাটা বুঝছেন? হ্যাঁ। সো আমি তো দেখছি আমাদেরকে কামড় দিলে ওরাই নাকি মরে যায়। কথা বুঝছেন তো? সো এটাই, দ্যাট ইজ দ্য ওয়ে আই এম থিঙ্কিং, we have become so immune to this thing, but it's not that we enjoy it. It is not that we enjoy it. Like for example, আমাকে এয়ারপোর্টে যখন ওই যে কাদের চৌধুরী ব্র্যান্ড, আমাদের তো কোকো কোলার মতো ব্র্যান্ড, কাদের চৌধুরী একটা ব্র্যান্ড। সো আমাকে যখনই ধরে, আমি
ইমিগ্রেশন অফিসারের সাথে একটু একটু যোগ করে আমি বলি, আপনাদের জন্য আমি কিন্তু 2টো ছাগল জবাই দিব। আর একটা স্যার আমাদের জন্য 2টা ছাগল কেন জবাই দিবেন? আমি বলি, আপনি জানেন না? আরে কেন? একটা একটা ছাগল জবাই দিতে হয় মেয়ে হওয়ার সময় নাম রাখতে, 2টো ছাগল জবাই দিতে হয় ছেলে হওয়ার সময়। আমার নামটা বদলিয়ে ফেলবো, তাই 2টো ছাগল জবাই দিতে হবে আপনাদের জন্য। কি করবো? সো আই মেক ইট, আমি কিন্তু টেন্স থাকি না, আই মেক ইট লাইট। হ্যাঁ, সো দ্যাট দে অলসো টেক ইট, উনি তো অন্য ধরনের, ইউ আন্ডারস্ট্যান্ড? সো দিস ইজ দ্য ওয়ে আই প্লে ইট। কারণ আমি যদি টেনশনে যদি থাকি তাহলে মরেই যাবো, সত্যি করে বলি, মরেই যাবো। সো কি করা, লাইক আমার ছেলে আছে, লেখেন আমার ছেলে আর মেয়ে, আমার দুই মেয়ে, এক ছেলে একটা মেয়ে ওয়াশিংটনে আছে, আর মেয়ে ছেলে এখানে। ওরা কিন্তু এখানে, দে হ্যাভ গট আ চয়েস টু গো দেয়ার অলসো। হ্যাঁ, বাট আই ডোন্ট নো, ফর সাম রিজন উই টেক ইট, উই লাইক ইট। দেখেন, ভালো হোক বাট যে খারাপ হোক, গালাগালি গুলা করে এরা, করছে আর কি আগে, হ্যাঁ, মানে সেগুলাকে কিভাবে হ্যান্ডেল করতেন? টু বি অনেস্ট, আমাকে কিন্তু গালাগালি করলে এ রাজাকারটাকে এটাকে, ইট ইজ লাইক, আমার ভাই বলেছিল মনে আছে, ইট ইজ লাইক এ ওয়াটার অন a duck's back to me. It does not bother me at all, because আমার বাপের একটা বিলিভ ছিল that he did not want to be enslaved, মানে ভারতীয় দ্বারা হবে না, he wanted একটা। আর আরো একটা কথা বলে দিই আপনাদেরকে, আমি পরে কোনো এক সময় বলবো। তো এই যে আপনাদেরকে বলি, ইভেন দ্য আওয়ামী লীগ শুড নো, ইন্ডিয়া did not support Bangladesh. Let me be very clear. India supported the division of Pakistan, not Bangladesh. না, এটা তো হ্যাঁ, এটা তো অবশ্যই, এটা অবশ্যই। Like my তার তো enemy is আসলে enemy to my friend. ইন্ডিয়া তো কোনো মহৎ কারণে আমাদেরকে 71-এ সাহায্য করে নাই, ওরা করেছে পাকিস্তান, মানে বিকজ তারা সারা জীবনের জন্য মানে পাকিস্তানকে ভেঙে দেওয়া। Exactly, not because of generosity, তাই না? আর কোনোদিন তাদেরকে 2টা ফ্রন্টে যুদ্ধ করতে হবে না। Right, exactly. হ্যাঁ, so anyway, so that is what it is. So আর আপনি দেখেন, এই যে anyway, আমি বলতে চাই না, আপনারা কর্নেল শওকতের ইন্টারভিউ দেখেছেন? যে ডেপুটি স্পিকার ছিলেন যে, জি, ওনার ইন্টারভিউতে দেখেছেন অ্যাবাউট আগরতলা মামলা? He confessed it was a fact. He confessed in his interview. ওটা তো না, ওটা তো ওরা এখন মানে প্রাউডলি বলে, কারণ তারা প্রাইড নিয়ে বলে যে বাংলাদেশ ভাঙার জন্য মানে এই করছিল। এখন আপনাকে আপনি তো, আই উড লাইক টু আস্ক ইউ ওয়ান থিং। আজকে যদি চিটাগংকে যদি আমি স্বাধীন করতে চাই, চিটাগংকে আমি যদি ইন্ডিয়াতে গিয়ে যদি এসব করে, অথবা মিয়ানমারের সাথে মিলে যদি চিটাগংকে যদি আমি স্বাধীন করতে চাই, সো আমার যদি ট্রায়াল হয়, wouldn't be a trial of treason? Am I right or wrong? You're right. Right? And what is the verdict of treason? Is you are hanged to death or shot to death. Am I right? Right. Okay. So I'm just giving an example. Anyway, like for example, আমার বাচ্চারা যখন বড় হচ্ছিল, they asked me a question. They asked me a very point blank question. আজকালকার বাচ্চারা তো মানে উত্তর তো দিতে হয়। বলেছে, দাদা কেন পাকিস্তানকে সাপোর্ট করেছে? এবং ভেরি ফ্র্যাঙ্কলি, একদম ওপেন জিজ্ঞেস করেছে। আমি বলছি, তোমার দাদা সাপোর্ট করেছে, দেখো আজকে মুক্তিযোদ্ধারা বাংলাদেশ স্বাধীন করেছে। আজকে এখন যদি তুমি ধানমন্ডিকে যদি আলাদা করতে চাও বাংলাদেশ থেকে, যে মুক্তিযোদ্ধারা স্বাধীন করেছে, তোমার মাথাটা কেড়ে ফেলবে না? বলতে হ্যাঁ। বলতে একই ঘটনা, তোমার দাদা পাকিস্তানের জন্য ছিল, he didn't want to split Pakistan. That is a reason, very simple reason, not for any other reason. বাট এখানে একটু আপনাকে পুশ করি যে আপনার তো চোখের সামনে একটা ম্যাসাকার দেখলেন, এই যে গত 15 দিন 1 মাস আগে আমরা চোখে দেখলাম, আপনার সামনেই হইলো এই ঘটনাগুলো। এগুলো দেখা তো আমাদের পক্ষে কারো করা সম্ভব না। পাকিস্তান, ইভেন আপনার শেখ মুজিবুর রহমান, উনি তো পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে যেতেছেন, ইটস এ ফ্যাক্ট, হিস্ট্রিক্যাল ফ্যাক্ট, রাইট? তো ব্যাপার হয়েছে যে ওই গণহত্যাটা না করলে তো, পাকিস্তানিরা গণহত্যা করার কারণে কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে। এর আগে কিন্তু আপনার মানে ওইরকম যে আপনার একটা ছিল যে আমি আপনার সাথে গণহত্যা মূল কারণ, আমি যেটা বলতেছি গণহত্যাটা মূল কারণ। তো মানুষ কিভাবে
অবলিভিয়াস থাকে। হ্যাঁ, ওই সময় হয়তো এত না। ইন্টারনেট ছিল না, এটা ছিল না, বাট আপনার দেশের মানুষ তো মারা যেতেছে, আমি কিভাবে? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এই যে দেখেন, আপনি এই যে পাকিস্তান আমলের গণহত্যা বলছেন, কিন্তু জানেন ভেরি ইন্টারেস্টিংটা কি জানেন, ভেরি ইন্টারেস্টিং, এই যে এবার যে গণহত্যা হলো, হ্যাঁ, এবার যে কিলিং যেগুলো হলো, হুম। যেসব হলো, আমি তো দেখছি, আমি তো 71-ও দেখেছি, 75-ও দেখেছি, এসব দেখেছি তো। আমার আমার বেশ কিছু এক্সপিরিয়েন্স আল্লাহ আমাকে দেখিয়েছে। ওইটা হলো, এখন বোধহয় 71-এর গণহত্যা বোধহয় চাপা পড়ে গেল এই গণহত্যার পরে। লেট মি টেল ইউ দ্যাট, বিকজ ওই পাকিস্তান আমলে কিন্তু কাউকে মেরে ঝুলিয়ে রাখে নাই, কি পা দিয়ে ঝুলিয়ে রাখে নাই, এবার তো ওইটাও দেখলাম। আর পাকিস্তান আমলে কাউকে নিয়ে ভ্যান গাড়িতে নিয়ে জ্বালিয়ে মারে নাই, অ্যাটলিস্ট আমি দেখি নাই, অ্যাটলিস্ট মারা। দের হ্যাজ বিন কিলিং, দের ইজ নো ডাউট, এ কিলিং ইজ এ কিলিং, বাট ইউ সে এবার যেভাবে হিনিয়াস ক্রাইম, আমরা নিজেদের কিপ ওয়ান থিং ইন মাইন্ড, ওরা কিন্তু বাঙালি ছিল না যারা কিলিং করেছিল তখন 71-এ, আমরা কিন্তু বাঙালি বাঙালি। দেখেন, আই ডু নট সাপোর্ট এনি সাপোর্ট অফ কিলিং এট অল, পিরিয়ড, আই ডু নট। সো দ্য ওয়ে ইট হ্যাপেন, ইন দ্য ওয়ে ইট হ্যাপেন, আমরা তো দেখলাম তো, আমাদের এটা দেখলাম তো, বিলিভ ইট অর নট, আমি অলমোস্ট 15 দিন আমি ঘুমাতে পারি নাই, কেন জানেন? কোন সময় আমার এখানে আসে লোক, আমার এখানে আসে, মানে মানে পুলিশ আসবে কখন, কথা বলছেন, উঠিয়ে নিয়ে গেলে তো কিছু করার নাই, আপনি আমার কথাটা বলতেছেন তো। হ্যাঁ, লাইক আপনি নূর আলম সিদ্দিকী সাহেব, আপনি শুনেছেন 4 খলিফার একজন খলিফা, উনি একটা জি। চ্যানেল আইতে না কোন একটা চ্যানেলে একটা ইন্টারভিউতে বলেছিল, দেখেন আমরা কিন্তু পাকিস্তান আমলে কিন্তু রাজনীতি করেছি, আমাদেরকে পাকিস্তান আমলে কেউ কিন্তু গুম করেনি আর ফিজিক্যালি টর্চার করেনি, ইউ আন্ডারস্ট্যান্ড? এই যে গুম করা মানুষকে, আর মানে আপনি দেখেন দেখেন, আমি যে যখন জেলখানা গিয়েছিলাম, আমি যখন জেলখানা গিয়েছি, আমি তো ঢুকে গেলাম, কষ্ট পেয়েছে আমার পরিবার, যারা বাইরে থাকে ওরা কিন্তু বেশি কষ্ট পায়, ইউ আন্ডারস্ট্যান্ড? এই যে যাদের গুম হয়ে গেছে, মারা গেছে, ওদের পরিবারগুলো তো শ্যাটার্ড, ক্যান ইউ ইমাজিন ওর বাচ্চাগুলোর ওই এগুলো কি যে অবস্থা, ইউ আন্ডারস্ট্যান্ড আমি কি বলতে চাচ্ছি? সো দ্যাট ইজ এ স্যাড থিং। আমরা how could we be complacent about this thing? How could we be complacent about this thing? I don't know, but that is very দেখেন, it is very horrific। এই যে আপনাকে বলি, এই যে এই যে অনেক ঘর টর জ্বালানো হয়েছে, এসব হয়েছে, টু বি অনেস্ট, I don't know, আমি আমি কি বলবো এটা ব্যাপারে, I don't have any words to say, I don't have any words to say, but it happened, it happened। So এই যে কালকে দেখলাম, আমি আমি না বলতে, না বলে পারছি না, গণভবনকে নাকি জাদুঘর বানাবে। জি। আমার ফার্স্ট ক্রিটিসিজম, গণভবন জাদুঘর কেন হবে? I don't know why it is জাদুঘর। It is a prime minister's residence, so it should remain the prime minister's residence. So আমি জানি না এইগুলো কোথা থেকে আজগুবি এগুলো এসে যায়, আমি বুঝলাম না। I don't know why should it be জাদুঘর? It is a prime minister's residence, বঙ্গভবন আছে। আমি আপনি আমার কথা, so you know, as a citizen of this country, sometimes it irritates me, you know, when I see this thing, even when people whom I like, they do this, say such thing and all that। এই দেখেন আমাদের মানে ডক্টর ইউনূস সাহেব, দেখেন আমার কাছে, I met him, ডক্টর ইউনূস সাহেবের সাথে আমার সাথে একবার না দুবার দেখা হয়েছে, ভেরি ফাইন জেন্টলম্যান। Do you know the reason why I like ডক্টর ইউনূস? I've never dealt with him, ওনার সাথে কোনো ব্যবসা করি না, কোনো ডিলিং, কারণ কি উনি একজন শিক্ষিত লোক। উনি যদি আমাকে যদি একটা থাপ্পড়ও যদি দেয়, একজন শিক্ষিত লোকে ভাই থাপ্পড় দিয়েছে, and কোনো একটা আনপারে যদি থাপ্পড় দেয়, I cannot accept it, you understand, that's what it is। কিন্তু ডক্টর ইউনূস সাহেবের আনফরচুনেটলি হলো, আমার, আপনারা জানেন, he is 84 years old, age is not in his favor, that is what I can say। হ্যাঁ, জি। জি। বাট উনি যেসব মেধাবী লোক নিচ্ছেন, খুবই ভালো ভালো লোক নিচ্ছেন, খুবই ভালো ভালো লোক নিচ্ছেন। আপনাকে আপনাকে একটা আমি বলি, মানে বিফোর দ্য ডাউনফল অনেকে অনেক ধরনের কথা বলতো তো, শেখ হাসিনার ডাউনফল হবে না হবে, আমি কিন্তু লেট মি টেল ইউ, আই ওয়াজ মোর দেন শিওর ওনার ডাউনফল হবে না। আমি, ইট ওয়াজ মাই ওয়ে অফ থিঙ্কিং। এখন অনেকে বলতো, হোয়াট ইউ সেইং দ্যাট ওয়ে, দ্যাট I mean, very simple, he was sitting on top of a pyramid, on top of a pyramid, so পিরামিডের নিচে ছিল establishment, and the army বলেন, পুলিশ, the established and the security forces,
সো ওনাদের ইন্টারেস্টে কিন্তু ওনাকে উপরে রাখা। হ্যাঁ 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 আপনি না, আপনি আমার কথা আপনি যদি ইন্ডিয়ার পার্সপেক্টিভ থেকে দেখেন, দ্যাট হ্যাঁ, ওয়াজ মানে গুড, আপনার একটা ছিল কিন্তু। ওনাদের ওনাদের ইন্টারেস্টে কিন্তু ওনাকে রাখা, জি নট বিকজ অফ দেশপ্রেমিক। আপনি আমার জি জি। কথাটা বুঝছেন? আচ্ছা, হ্যাঁ, আমরা সো আমরা শেষ দিকে চলে আসতেছি, আমাদের ইন্টারভিউর মানে প্রায় 1.5 ঘন্টার মতো হয়ে গেছে। তো একটা ইস্যুর মধ্যে আমরা শেষ করি যে আম, এই যে আপনার যেই এক্সপিরিয়েন্স গুলো হলো, লাইক হোয়াট ইউ ওয়ান্ট টু সে টু দ্য ইয়াং লিডার্স এবং নতুন বাংলাদেশ, এবং লাইক আমাদের অডিয়েন্সকে আপনার কি মেসেজ দেওয়ার আছে, যদি আপনি কোনো মেসেজ দিতে চান। আমার আমার মেসেজ, আই ডোন্ট নো হাউ ইট উইল বি টেকেন বাই দেম। নাম্বার ওয়ান, একটা হলো, আই এম এ ম্যান অফ ওল্ড স্কুল। বেয়াদবি জিনিসটা কিন্তু আমি পছন্দ করি না। ওয়েদার আমার টিচার আমার সাথে অন্যায় করেছে না কি করেছে, দিস ইজ ওয়ান থিং আই ডু নট লাইক ইট, সো দিস ইজ, ইট শুড স্টপ, বেয়াদবি। আচ্ছা, নাম্বার টু, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, আই থিঙ্ক schools and colleges, universities, they should go back to না, যারা অলরেডি ইনভলভ হয়ে গেছে, and we are a beneficiary because of them. They have given a fantastic leadership that is unparalleled, but you have done here. But slowly I think you should go back to school. And Karun, you are the future of this country. হুম Let me হুম। tell you, I am not the future of this country. So once you have the medha, you will take over. And it has to be done gradually. And like, for example, এখানে, a government cannot do things like an instant coffee. ওই যে নেসক্যাফে ইনস্ট্যান্ট কফি ওনারা চাচ্ছে এই এখনই হয়ে যাবে। নো, ইট ইজ আ প্রসেস। এটা একটা সরকার, এটা একটা এটা একটা ইয়ে না, একটা স্কুল না, এটা একটা ইয়ে না। ইট হ্যাজ টু বি ডান প্রপারলি। সো প্লিজ গিভ our government, our ministers অথবা উপদেষ্টাদেরকে, প্লিজ গিভ দেম টাইম, প্লিজ গিভ দেম টাইম টু উইন অর টু ফেল। বাট আমরা 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 প্লিজ গিভ দেম, বাট ডু নট আস্ক এই যারা ইনস্ট্যান্টলি, এই যে আনসার বলেন, এই বলেন, মানে এখন তো সব জায়গায়, আরে হোয়াট ইজ দিস, না এটা কিন্তু this. And let me tell you another thing, the government should take hold of the law. সোজা কথা, জি this is a অবশ্যই। bar, you have to be firm. দেখেন একটা কথা বলি, ওই যে আমাদের ছোটবেলা বলতো, spare the rod spoil the child, spare the rod spoil the child. আমরা কিন্তু মাস্টারের পিঠা খেয়ে মানুষ এসেছে, হ্যাঁ, কিন্তু আমাদের মাস্টারের উপর কোনো সময় কিন্তু আমাদের গ্রিভান্স ছিল না। সো ইউ হ্যাভ টু বি স্ট্রং, ইউ হ্যাভ টু গিভ, ইউ হ্যাভ টু বি ডেমোক্রেটিক, দ্যাটস ফাইন, নাথিং রং উইথ দ্যাট। বাট আমার কথা হলো একটু ফার্ম হতে হবে। ল অ্যান্ড মানে ল অ্যান্ড অর্ডার হ্যাজ টু কাম, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। অ্যান্ড দ্য economics, দেখেন economics and law has to come hand in glove, the right word is, হ্যাঁ। So if you have the right law and order, the economic growth would be there. কিন্তু এখন কথায় কথায় মুখে এটা ডিমান্ড, এটা এ ডিমান্ড, it should not be entertained, it should not be entertained at হ্যাঁ, all. তো এটা আস্তে আস্তে হবে, মানে মাত্র তো 1 মাস হলো। হ্যাঁ, তাই তো, হুম, এখন সবাই ইনস্ট্যান্ট কফি চাচ্ছে মনে হচ্ছে, তাই জি না? জি এটা, জি। থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার সাথে কথা বলে আপনার ভালোই লাগলো। খুব আমি ভালো লাগলো। আমি আই হ্যাভ নেভার কাম টু সাচ, আপনারা কিন্তু আমাকে এয়ারপোর্টে আমি বলি যে ভাই এই জায়গায় সিট দাও, বলতে স্যার এখানে ভিআইপি। আমি বলছি আমি হলাম এমওপি। ওটা স্যার এমওপি মানে কি, আমি মোস্ট অর্ডিনারি পার্সন। এখন আমি দেখছি আপনি আমাকে ইউটিউবে আনে আবার কি করে দিলেন আল্লাহ জানে, জানি না। ওকে, উই এনজয়েড ওকে, ইট আ লট, আপনি অনেক গল্প ওকে, থ্যাংক ইউ শুনলাম। ভেরি মাচ। আহ, ইনশাআল্লাহ, ওকে, থ্যাংক ইউ অ্যাগেন শাফাত। থ্যাংক ইউ হ্যাঁ, সো মাচ। জাস্ট ওয়ান হ্যাঁ, সেকেন্ড, আপনারা আমাকে, আমি আমেরিকা গেলে আপনাদেরকে টেলিফোন করবো, নাহলে হ্যালো বাই বলবো। অবশ্যই আমি কিন্তু অবশ্যই। 7th to 8th মধ্যে ইনশাআল্লাহ বুঝে আসবো। এনিওয়ে, ইউ সেন্ড মি মেসেঞ্জারে ইওর টেলিফোন নাম্বার if possible. জনাব মোহাম্মদুদ্দিন কাদের চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক লম্বা সময় ধরে আপনি আমাদের সাথে ছিলেন এবং আপনার কাছ থেকে আমরা Thank অনেক you. অজানা অনেক কিছু জানতে পেরেছি, আপনাদের পরিবার সম্পর্কে, আপনাদের পরিবারের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে এবং সেই সময়কার যে রাজনীতি বা আপনাদের যে মানে পারিবারিক যে সংযোগ বিভিন্ন বাংলাদেশের রাজনীতির অনেক অনেক গুরুত্বপূর্ণ মানুষদের সাথে যে আপনাদের সংযোগ, সেটা সম্পর্কে আমরা জানতে পারলাম। তো আপনাকে অনেক ধন্যবাদ। এবং যারা আমাদের Thank you দর্শক, very much. যারা অনেক অনেক এতক্ষণ ধন্যবাদ। এই আলোচনাটা যারা শুনলেন,
আশা করি জি আপনারা সবাই আমাদের আজকের অতিথির কাছ থেকে আপনারাও অনেক কিছু জানতে পেরেছেন, আপনারা হয়তো চিন্তার অনেক খোরাক পেয়েছেন। তো আপনাদের সবার প্রতি অনুরোধ থাকবে, আপনাদের যদি কারো কোনো মন্তব্য থাকে আজকের এই আলোচনা সম্পর্কে, বা বিশেষ করে আমাদের কোনো মতামত সম্পর্কে যদি দ্বিমত থাকে, সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব সেটাকে অ্যাড্রেস করার। আর এছাড়া আপনারা যদি এই সংক্রান্ত ভবিষ্যতে আপনারা অন্য কোনো টপিকে আলোচনা শুনতে চান, বা অন্য কোনো অতিথির ব্যাপারে আপনাদের যদি কারো কোনো পরামর্শ থাকে, সেটাও আমাদেরকে কমেন্টে জানান, আমরা চেষ্টা করবো সেটাকে অ্যাড্রেস করার। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। আমি শেষে একটা কথা বলে দিই, কোনো জি আন্টি টান্টি করানো ব্যাপারই ছিল না। 100%, হ্যাঁ, এটা দিয়ে তো আমরা শুরু তো করলাম। হ্যাঁ, আপনারা ওকে, থ্যাংক ইউ সো মাচ আরেকবার। থ্যাংক ইউ। আপনারা সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ওকে, আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ওকে, আল্লাহ হাফেজ। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক আল্লাহ ইউ। হাফিজ।